বিছানার একপাশে অর্ধনগ্ন হয়ে পড়ে আছে সিরাত। তার পেটে উন্মুক্ত বুকে শত শত নখের দাগ। সারা শরীরে ব্যথা নিয়ে চোখ পিটপিট করে তাকায় সিরাত। তার পরানো শুধু পেটিকোট আর ব্লাউজ নিচে পড়ে আছে। পাশে বেড়ে দেখতে পায় খালি দেহে উপুর হয়ে আরামে ঘুমাচ্ছে ইস্তিরাত চৌধুরী প্রমুখ। চুল কপাল পর্যন্ত এলোমেলো হয়ে উঠছে। সরু কাঠামো দেহখানা যেন নজর কাড়া। দু হাতের পেশিগুলো ফুলে পোপে আছে। ঠোঁট দুটো দেখে মনে হবে রক্ত ঝরছে। এই ছেলেটার জন্যেই নাকি হাজার হাজার মেয়ে পাগল। কালকের রথের কথা মনে হতে গা গুলিয়ে আসলো ওর। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আবার মলিন হাসল সিরাত। কাল রাতে সে নিজেই এসেছিল সতীত্ব বিলিয়ে দিতে। এছাড়া যার কোনো উপায় তার কাছে ছিল না। একদিনের মধ্যে ৫ লক্ষ টাকা জোগাড় করা চারটিখানি কথা নয়। হঠাৎই সিরাতের মায়ের কিডনি ড্যামেজ হওয়া, ইমার্জেন্সি অপারেশন করতে হয়। ডাক্তারের কাছে এতগুলো টাকার কথা শুনে সিরাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দরিদ্র ঘরের মেয়ে, সে বাবাটাও বছর শতেক আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মাও সেলাইয়ের কাজ করে সংসার চালায়, আর সিরাত নিজের খরচ চালাতে টিউশন করে। কাল টাকা জোগাড়ের জন্য এমন কোনো আত্মীয় নেই যাদের কাছে সিরাত ভিক্ষা না চেয়েছে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর উপায় না পেয়ে অনেক আগের বান্ধবীর কাছে সে শুনেছিল শহরের বিখ্যাত মাফিয়া ইস্তিরাত চৌধুরী প্রমুখ প্রতি রাতের মেয়েদের ভোগ করে। মজার ব্যাপার, সে কাউকে জোর করে না, বরং মেয়েরাই নিজেই যায় তার কাছে। টাকার কমতি নেই বলে খুশি হয়ে মেয়েদের পিছনে টাকা ওড়ায়। সিরাত আর প্রমুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। ঘৃণায় দ্রুত মুখ ফিরিয়ে নেয়। ব্যথায় পেট চেপে ধরে পা টিপে টিপে বাথরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখে দু চোখ থেকে অজরে অশ্রু পড়ছে। ঠোঁটে গলায় লাভ বাইটের কারণে লাল হয়ে আছে। গায়ে অজস্র দাগে লাল বর্ণ ধারণ করেছে। এরপর লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে আসে সিরাত। দেখতে পায় টেবিলের উপর ৬ লক্ষ টাকার চেক। নিজের পার্সে চেকটা রেখে হিসাব পড়তে থাকে। কালো বোরকা পরার ফলে চোখ ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না সিরাতের। দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় গুম গুম এক গম্ভীর কণ্ঠ কানে আসে। ঠিকঠাক টাকা পেয়েছ কি? যদি কোনো দাবি থাকে এই মুহূর্তেই বলে যাও, মিটিয়ে দিব। সিরাত পিছন ফিরে তাকিয়ে নরম স্বরে বলে, কোনো দাবি নেই। আপনি আজ এত বড় উপকার করলেন, এটা আমি কখনোই বলবো না। আজ আসি। কথাটি বলে এক মুহূর্ত আর দেরি করল না সিরাত। দ্রুত পায়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। প্রমুখ বাঁকিয়ে হেসে মনে মনে বলে, চরিত্রহীন মেয়ে। আজকাল সব মেয়েরাই শুধু টাকা চায়। এজন্যই কখনো আমি বিয়েই করব না। যেভাবে চলছে চলুক না। বিড়বিড় করে আবার গভীর ঘুমে পাড়ি দেয় সে। সিরাত তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করে। রিসেপশনে টাকা জমা দিয়ে দেয়। গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে দেখতে পায় কেবিনে পড়ে থাকা মায়ের নিথর দেহ। তখনও মনের ভিতরটা হু হু করে ওঠে সিরাতের। মুখ চেপে কান্না আটকিয়ে মায়ের কপালে চুমু খেয়ে বলে, মা, তুমি একটু পরেই ভালো হয়ে যাবে। আমরা অনেক দূরে চলে যাব, দেখো। এই নোংরা শহরে 1 মিনিটও থাকব না। সবাই খারাপ মা, সবাই খারাপ। অজরে কেঁদে দেয় সিরাত। ডাক্তার এসে সিরাতের মা তাইমা খানমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রমুখ দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় ফোন আসে। বেশ বিরক্ত হয়ে গালি দিয়ে ফোন তোলে। বলছি না আমাকে যখন তখন কল করবি না, তবুও কেন কল দিয়েছিস? তোর মরার শখ হয়েছে তাই না? ওপাশ থেকে ভয়ে ভয়ে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট কবিদ বলল, সরি বস, ডিস্টার্ব করার জন্য। কিন্তু বস, সর্বনাশ হয়ে গেছে। কেউ আমাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা দিতে চাইছে। বস, আপনি তাড়াতাড়ি চলে আসুন। প্রমুখ আনমনেই হেসে ওঠে। আজ পর্যন্ত এমন কোনো পুলিশ নেই যে ওর বিরুদ্ধে মামলা দিবে। তার আগেই তাকে উপরে পাঠাতে প্রমুখ দুবারও ভাবে না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে সে। এরপর নানু বেঁচে থাকায় যতটুকু ভালো পথে ছিল, মারা যাওয়ার পর মামুর অত্যাচারে আর সেখানে থাকতে পারেনি প্রমুখ। বুকের ভিতর অজস্র কষ্ট নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে সে। এরপর বড় হয়ে ধীরে ধীরে প্রমুখ হয়ে ওঠে নামকরা এক মাফিয়া, যার মানুষের রক্ত নিয়ে খেলতে ভালো লাগে। প্রতিদিন নিজ হাতে শত শত অপরাধী বলিনি হয়ে যায়। প্রমুখ গান হাতে এক অন্ধকার ঘরে প্রবেশ করে। কবির তাকে দেখে দৌড়ে এসে বলে, বস, এই সেই পুলিশ, আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছে। এশালার নামে তথ্য আছে বুট্টুর সাথে। রাত বিরাতে মেয়েদের দিয়ে ভর্তি করে। মনে হয় এই পুলিশ সব কিছুই জানে। এখন ওরে কি করমু কন? প্রমুখ চেয়ারে বাঁধা পুলিশের দিকে তাকিয়ে তার সামনে চেয়ারে আরাম করে বসল। লাইটার দিয়ে সিগারেট ধরি একটান দিয়ে বলল, আপাতত কিছু করার দরকার নেই। ওই বুট্টু সুলতানের খোঁজ পেয়েছিলি? উত্তার বাচ্চারা হাতের কাছে পাইলেই খুন করে ফেলবনে। বস, খোঁজ লাগাইছি আমরা। বুট্টু কতদিন আর আড়ালে থাকবে? একদিন বের হইলে ওর জান কবচ করে ফেলামু বস, চিন্তা কইরেন না।
প্রমুখ সিগারেট হাতে থেকে ফেলে দিয়ে পা দিয়ে পিষিয়ে ফেলল। এরপর মুখ থেকে ধোঁয়া ছুঁড়ে জবাব দেয়, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর মতো 2 টাকার পুলিশে আমি গুনাই ধরি না, আমি এখন সব পুরনো হিসেব মিটিয়ে নেব। পিছন ফিরে সাইমের উদ্দেশ্যে জালো গলায় বলল, ও সাইম, জ্ঞান ফেরাও, না হলে সব কটা লাশ পড়বে। সবাই হুড়মুড় করে কয়েকটা লাথি দিল, চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। ওসি হামিদুর রহমান জ্ঞান ফেরার সাথে সাথেই হুঙ্কার ছাড়ল, আমারে ছাড় বলছিস, তোদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো, আমার কিছু হলে মিডিয়ার কেউ কিন্তু ছাড়বে না তোদেরকে। প্রমুখ উচ্চস্বরেই হেসে বলে ওঠে, তাই নাকি? সে কাকে জেলের ভাত খাওয়ায় আমিও দেখে নেব, আগে বুট্টু সুলতানকে পাই, এরপর দেখবি এ প্রমুখ কি করতে পারে। পাবি না কোনোদিনও, দিতে চেষ্টা করছিস। প্রমুখ রাগে লাথি মেরে হামিদুর রহমানকে মেঝেতে ফেলে দেয়। জ্বলে চিৎকার দিয়ে বলে উঠল, শোরের বাচ্চা, একবার শুধু প্রমাণ পাই আমার মা বাবা খুন হয়েছে, তখন দেখবি এ প্রমুখ কি জিনিস। আসল অপরাধীকে খুঁজে পেতে প্রমুখের বেশি দিন টাইম লাগবে না, মনে রাখিস তুই, সবগুলোকে আমার বাবার থেকেও ভয়ানক শাস্তি দিয়ে তিলে তিলে মারব আমি। সারা দেহে চালিয়ে কয়েকতে যে টুকরো করব তার 14 গোষ্ঠীও গুণে শেষ করতে পারবে না। প্রমুখ পা দিয়ে হামিদুর রহমানের হাত পিষিয়ে দিতে দিতে বলল, শুধুমাত্র ঘুষের জন্যই 2টি হাত মিলিয়েছিলি তাই না? বল কত টাকা চাই তোর, তবু আমার বাবাকে এনে দে। পারবি এনে দিতে? পারবি না, তোদের আর্তনাদে প্রাণীরাও কাঁদবে, ওদিন তোদের মতো জানোয়ারের মাংস কুকুর দিয়ে খাওয়াবো আমি। প্রমুখের চোখে আগুনের ফুলকি জ্বলছে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওসি হামিদুর রহমানের হাত পিষিয়ে দিচ্ছে সে। হিংস্র বাঘের ন্যায় উচ্চস্বরে নানান ধরনের অক্ষত ভাষায় গালি বের হচ্ছে প্রমুখের মুখ থেকে। বাধা অবস্থায় হামিদুর রহমান ছটপট করছে, বারবার আগতি করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু প্রমুখ শিকারীর হাতের কাছে পেয়ে ছেড়ে দেওয়ার মতো ভুল কখনোই করে না। এভাবে ব্যথায় একসময় হামিদুর রহমান নিতেই পড়ল। আত্মচিৎকার দেওয়ার মতো আর কোনো শক্তি তার কাছে নেই, থাকবে কিভাবে? প্রভু কবিরকে কড়াভাবে আদেশ জারি করেছে, যে পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ 1 বিন্দু পরিমাণ দানা পানি দেওয়া হবে না। সেসব প্রমুখ লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এক পয়সাচিক আনন্দে নিচু হয়ে হাতে সিগারেটটা হামিদুর রহমানের গলা বরাবর চেপে ধরে। কষ্টে হামিদুর রহমান বন্দি কবুতরের মতো ছটপট করতে থাকে। প্রমুখ উঠে বেরিয়ে আস্তে আস্তে হুঙ্কার ছাড়ল জোরে, সত্যি না বললে বেঁচে থাকার কথা ভুলে যা, তোর কাছে আর মাত্র 24 ঘন্টা সময় আছে। এরপরে তোরেকে বেঁচে থাকতে চাইলে ভালোই বলে দেই। বলছি কবি দোষীর মুখে থুতু দিয়ে প্রমুখের মুখে পিছন পিছন চলে যায়। ক্লান্ত দেহে হামিদুর রহমান হাঁপিয়ে ভাবে, একবার ছাড়া পেলে প্রমুখের একটা ব্যবস্থা করতে সে 2 বার ভাববে না। পাশেই দলিল জুলাবে। কিভাবে এত সাহস হয় তার? ওসিকে আটকে রেখে ভয় দেখানোর কোনো মতে প্রমুখ ওর বাবার খোঁজ পাবে না। আসল অপরাধের কথা মুখে আনলে যে হামিদুর রহমান নিজেই চিরদিনের জন্য গুম হয়ে যাবে। প্রমুখ ছোট থাকার জন্যই ছেড়ে দিয়েছিল। অন্ধকার রাতে সেদিন নয়তো তাকেও এই দুনিয়া থেকে বিদায় করত শাহিন সরকার খন্দকার। সে পারে না এমন কোনো কাজ নেই। ছাড়া পেয়ে সব কথা হামিদুর রহমান বলে দিব শাহিন খন্দকারকে। সিরাতের মায়ের অপারেশন শেষে ডক্টর কেবিনে শিফট করে। সিরাত মায়ের দিকে তাকাতেই তাইমা খানম নরম গলায় ওর পানে প্রশ্ন করে, এতগুলো টাকা কোথায় পেলে সিরাত? সিরাত মায়ের প্রশ্নে হক ছকিয়ে যায়। আমতা আমতা করে উত্তর দেয়, ব্যাংক থেকে লোন নিয়েছি মা, প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করে দিব। তাইমা বেগম দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই সিরাতের ঠোঁটের নিচে দাগ চোখে পড়ে যায়। কোনো কিছু না ভেবে উনি জিজ্ঞেস করেন, তোর মুখে এমন দাগ হয়েছে কি করে? সিরাত তড়িঘড়ি করেই মাথার ওড়না ঠিক করে ফেলে। স্মিত হেসে একটা মিথ্যে কথা বলল সে। আর বলো না, কাল রাতে তাড়াহুড়ো করে দৌড়দৌড়ি করার সময় কিসের সাথে যে লেগে গেল আমি বুঝতেই পারিনি। এসব তুমি ভেবো না, এখন ঘুমাও তুমি। আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি তাই না? মরে গেলেই হয়তো ভালো হতো। চুপ করো তো। তো তোমার কিছু হলে আমার কি হবে? আমাকে একা রেখে এভাবে পালাতে চাও তুমি? সিরাত হেঁচকি তুলে কেঁদে ওঠে। এতদিনের যত কষ্ট মনের ভেতর পুষে রেখেছিল সব যেন দলা পাকিয়ে বের হয়ে আসতে চলছে। মায়ের ছোঁয়া পেয়ে অনেকটা সময় পর ওষুধ কেনার জন্যই বের হয়। অপারেশন শেষে যত টাকা বাকি ছিল সব ওষুধ কিনায় খরচ করে সিরাত। রাস্তার কোণে এক ফার্মেসি থেকে প্রয়োজনীয় সব ওষুধ কিনে নেয় সে। টাকা দিয়ে বের হওয়ার সময় দেখতে পায় কিছু লোক একটা মধ্যবয়স্ক লোককে ইচ্ছে মতো মারছে। চারপাশে কয়েকটা প্রাইভেট কার এক সিরিয়ালে দাঁড় করানো। একটি মানুষও সাহসে এগিয়ে আসছে না লোকটির দিকে। সবাই দাঁড়িয়ে চুপচাপ কাণ্ডকারখানা দেখছে। হাত জোর করে লোকটা কত আকুতি মিনতি করছে, তবু একটুখানি মায়া দয়া হচ্ছে না তাদের। এমন কাণ্ড দেখে সিরাতের পা দুটো সেখানেই থেমে যায়।
এর ভয়ানকভাবে কাউকে কেউ মারতে কখনো সে দেখেনি। যারা মারছে সবার শক্তভুক্ত গায়ে একই রকম কালো শার্ট প্যান্ট পরা, সবার চেহারায় হিংস্রতার ছাপ স্পষ্ট। তাদের একটা গুশি খেলে সিরাতের যেন পান উড়ে যাবে। ভয়ে মুখ চেপে ধরে সিরাত। ছোটবেলা থেকে রক্ত দেখলে ওর হাত পা কাঁপে। মনে মনে ভাবে কেউ বাঁচায় না কেন তাকে, এভাবে মারলে যে একটু পরেই সে মরে যাবে। সিরাত পাশের থেকে একটি মেয়েকে জিজ্ঞেস করে, আপু, কেউ লোকটাকে কেন বাঁচাতে চাচ্ছে না? কি করেছে সে? ওভাবে লোকগুলো মারছে কেন? মেয়েটা হাতের ফোন ব্যাগে গুজে উত্তর দিল, কার একটু সাহস আছে তাদের আটকানোর? জীবনের মায়া তোমার যেমন আছে তেমনি সবারই আছে। ওসব নিয়ে ঘাটাঘাটি না করে নিজের কাজ করো। সিরাত ধুবরু কিঞ্চিত করে ভাবুক হয়ে বলে উঠল, কেন আপু, কে তারা? কথা শেষে একটি গাড়ি জ্বরের গতিতে রাস্তার মাঝখানে ব্রেক কষে। বাতাসের ঝটকায় সিরাত চোখ খিচে বন্ধ করে নেয়। ওইদিকে তাকাতেই মেয়েটি ভীষণ আগ্রহ নিয়ে উত্তর দেয়, এই যে গাড়িটা দেখছো না, জানো এটা কে? ইশতিরাজ চৌধুরী, প্রমুখ। যেমন নাম তেমনি গুড লুকিং। যে দেখবে মনে মনে সে ভাববে একবার যদি কাছে গিয়ে ছুঁয়ে দিতে পারতাম। আর জানো মেয়ে, এই শহরে তাকে আটকানোর মতো দ্বিতীয় কেউ নেই। নাম করা মাফিয়া সে। আজ নাকি এই লোকটা তার দোকান খালি করছে না? শুনলাম প্রমুখ কালকে বলেছে যত টাকা লাগে দিবে, তবুও দোকান ছাড়ো, এখানে নতুন ফ্ল্যাট করবে সে। তবুও লোকটা তার কথায় সম্পূর্ণ নাকচ করে দেয়, যার ফলে তার এই অবস্থা আজকে। মেয়েটির কথায় আস্তে করে চোখ খুলতে দেখতে পায় দুই ঠোঁট চেপে সিগারেট নিয়ে লাইটার দিয়ে আগুন ধরায়। ব্ল্যাক শার্টের মাঝে হোয়াইট প্যান্ট পরা, দবদবে ফর্সা গায়ে কালো রং যেন নজর কাড়া। মাথার চুলগুলো সুন্দর করে পিছনে জেল দিয়ে সেট করে রেখেছে, চোখে সানগ্লাস, শক্তপুক্ত দেহে হাতের রগ স্পষ্ট ফুটে আছে। শার্টের প্রথম দুটো বোতাম খোলা অবস্থায় থাকায় গলার কিছু অংশ বিদ্যমান। চারপাশের মেয়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখে যে কেউ বলবে তারা চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। প্রমুখ ধীর গতিতে সিগারেট ফুঁকে কারো উদ্দেশ্যে বলে, যতক্ষণ না দোকান খালি না করবে মারতেই থাকবে, কোনো ছাড়াছাড়ি নাই। আমার অফার নির্দ্বিধায় মেনে নিলে এই অবস্থা হতো না। ভালো কথার কোনো দাম নেই, তাই না? কোনো দাম নেই। সিরাত প্রমুখকে দেখে রাগে শিরশির করে সারা শরীর কেঁপে ওঠে। একরাশ ঘৃণা ছুঁড়ে থুতু দেয় তার দিকে। রুক্ষ মেজাজে বলে, কোথায় গেলে লোকটার থেকে পালাতে পারবো আমি? যতবারই শরীরের চিহ্নগুলো চোখে পড়ে মরে যেতে ইচ্ছে হয়। শুধুমাত্র মায়ের জন্য এভাবে মরে মরেও বেঁচে থাকতে হবে আমাকে সারা জীবন। পাপের শাস্তি তো এটাই। মাথার সব চুল ছেড়তে ইচ্ছে করছে সিরাতের। মনে মনে হাজারবার চেয়েছিল কোনো দিন যাতে এই লোকটার সাথে আর দেখা না হয়। তবুও সামনে চলে আসলো। উল্টো করে বড় বড় পা ফেলে হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায় সে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। প্রমুখকে দেখে লোকটা ভয়ে জোরে চিৎকার করে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও বাবা, তুমি যা বলবে তাই হবে। আমার পরিবারকে এভাবে নিঃস্ব করে দিও না বাবা। প্রমুখ ঠোঁট বাঁকিয়ে হেসে সবাইকে থামতে বলে। এরপর ধীর ভাইয়ে লোকটার কাছে এগিয়ে এসে টেনে তুলে সামনে দাঁড় করায়। ময়লা শার্ট হাত দিয়ে ঝেড়ে দিতে দিতে বলল, আমিও তো এভাবে আপনাকে কষ্ট দিতে চাইনি আঙ্কেল, শুধু শুধু আমার মাথা গরম করে দিলেন। কালকে রাজি হয়ে গেলে এসবের কিছুই আর হতো না। কবিরকে দলিল আনতে বলে লোকটাকে বোঝায়। তার দিকে কাগজ বাড়িয়ে দিলে অজরে কেঁদে কাপা কাপা হাতে সাইন করে দেয় সে। প্রমুখ এক গাল হেসে কবিরের দিকে কাগজ ছুঁড়ে মেরে সকল টাকা বুঝিয়ে দেয় লোকটাকে। এরপর চোখে সানগ্লাস পরে দুহাতে চুলগুলো আলগোসে পিছনে নিয়ে গাড়িতে চেপে বসে। সেকেন্ডে বাতাসের গতিতে চোখের আড়াল হয়ে যায় প্রমুখের গাড়িটি। সময় কারো জন্য বসে থাকে না, সেভাবে জীবনও চলে স্রোতের মতো। কেউ দুমুঠো ভাতের জন্য বেঁচে থাকে, আবার কেউ এই দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। আজব পৃথিবীর সবই গোলকধাঁধা। এভাবে সময় গড়ায়। অনেক হাসপাতাল থেকে তাইমা খানমকে ছুটি দেওয়ার পর বাসাতেই সেবা করে সিরাত। নিজের পড়াশোনা, টিউশন আর বাসার রান্নাবান্না যাবতীয় কাজ সব একাই সামলায় সে। মানেই তার ছোট্ট সংসার। ব্যস্ত জীবনে হুট রাস্তায় দেখতে পায় প্রমুখ তার লোক দিয়ে কয়েক মানুষ মারছে। এ যেন নিত্যদিনের সঙ্গী। প্রথম নিজের প্রতি ঘৃণা জন্মালেও পরিস্থিতির জন্য এসব বাবা ছেড়ে দিয়েছে সিরাত। প্রমুখ খারাপ এটা জেনেও সে নিজেই তো তার কাছে গিয়েছিল। লোকটার তো একা দোষ নয়। নারী তার প্রতি রাতের সামগ্রী, এক প্রকার নেশা হয়ে গেছে তার। মনের মাঝে কত রকম কথা উকি দেয় আজকাল। তবে সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজেই মন দেয়। একসময় তার সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাইমা খাতুন। এখন টুকটাক কাজ করতে পারে অবশ্য। কাজ করতে দেখলেই সিরাত রেগে দরজা বন্ধ করে গাপটি মেরে বসে রুমে। তাইমা খানম হেসে শত
ডাকলেও যাওয়ার নাম নেই। শেষে পুশ করে নিঃশ্বাস ফেলে বলে, ডাকছি শুনছ না কেন? রাতে তুই না খেলে আমিও খাবো না। এই ঘুমোতে গেলাম, ওষুধগুলো কালকে ডাস্টবিনে ফেলে আসিস। মায়ের কথায় সিরাত পরাজিত হয়ে মুখ ফুলিয়ে দরজা খোলে। মেয়েকে রাগ দেখিয়ে বলে, কাজ করতে ডাকতে নিষেধ করেছে না, তবুও কেন? আমি থাকতে তুমি কাজ করো, তুই একা হাতে আর কত করবি? আমি কি শুয়ে বসে থাকতে পারি? হ্যাঁ, শুয়ে বসেই থাকবে, নয়তো থাকবো না আমি এ বাসায়। চিল্লিয়ে বলতে বলতে খাবার বেড়ে নিয়ে আসে সিরাত। এরপর নিজ হাতে মাকে খাইয়ে সিরাতও খেয়ে নেয়। শেষে তৃপ্তির ডেকুর তুলে তাইমা খাতুনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে এক মধ্য দুপুরে। প্রমুখ উদাম গায়ে নিশ্চিন্তে বাসায় ঘুমাচ্ছে। এই ঘুম বোধহয় কবিরের সহ্য হল না। দৌড়ে প্রমুখের বেডরুমে ঢুকে 2 হাত হাঁটুতে ভর করে অনবরত হাঁপাচ্ছে সে। এরপর হালকা ঢোক গেলে মিনমিনি স্বরে বলল, বস, একটা বড়সড় গণ্ডগোল হয়ে গেছে। কে যেন আমাদের দলের শাহরিয়ারকে খুন করেছে। শুধু এটা যে তা নয়, ওর 18 বছরের বোনকেও দর্শন করে মাথা থেকে গলা আলাদা করেছে। ওর পরিবার ব্যাপকভাবে খেপেছে বস। তারা পুলিশের কাছে আপনার নামে কেস করেছে, বলেছে শাহরিয়ার টাকা চাওয়ায় আপনি খুন করেছেন। রেপ কেসটা কিন্তু ওপর মহলে ভয়াবহ জোরালো হবে। আমার হাত পা কাঁপছে বস, কিছু করুন। কবিরের বয়ার্থস্বরে কথাগুলো শুনে বেশ বিরক্ত বোধ করল প্রখিম। ঘুম ভাঙলে মাথা কাজ করে না প্রখিমের। মেজাজ খেকিয়ে কবিরকে বলল, এই মুহূর্তে রুম থেকে বের হও। তোর ছুটি আজ থেকে চিরদিনের জন্য। বউয়ের সাথে হানিমুনে যাওয়ার যে টিকিট দিতে চেয়েছিলাম, ওটাও ক্যান্সেল। ইডিয়েট! কবির ভেবেছিল প্রখিম চিন্তায় বেহুশ হয়ে যাবে, কিন্তু এমন অস্বাভাবিক কথায় বরফকে যায় সে। কাঁদো কাঁদো গলায় জবাব দেয়, কি দোষ করলাম বস? এত বড় শাস্তি দেবেন না। নতুন বিয়ে করেছি, বাসায় যায় নাই 7 দিন। এবার বুঝিয়ে বলেছি ঘুরতে নিয়ে যাব। এখন আপনি ক্যান্সেল করলে বউ তালাক দেবে বস। প্রখিম বিছানা থেকে উঠে বসল। 2 হাতে মাথা চেপে ধরে উত্তর দেয়, এটা তোর ঘুম ভাঙানোর শাস্তি। জানিস না ঘুমের টাইমে আমার বাসায় আসা বন্ধ? জরুরি খবর দেওয়ার জন্যই তো এসেছি। আপনার ভালো করতে গেলাম আর আমার সর্বনাশ করে দিলেন। কবিরের কথায় পাত্তা দিল না প্রখিম। আস্তে ধীরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেয়। এরপর কিচেনে গিয়ে 1 কাপ কড়া চা বানিয়ে বেলকুনিতে চলে যায়। সে রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে উষ্ণ ঠোঁটে ছায়ে চুমুক দিয়ে কবিরকে বলে, সত্যি শাহরিয়ার খুন হয়েছে। আমার পিছনে কে ছুরি দিচ্ছে? রেপ কেস তদন্ত করলেই জানতে পারবে। আমি নির্দোষ। এসব নিয়ে আমি ভাবছি না, শুধু ভাবছি কে আমার পিছনে আঠার মতো লেগে আসছে। টক্কর আড়ালে কেন? সামনে আয়, সাহস থাকলে। কত বড় বাপের বেটা দেখে নেব। আড়ালে লুকেছুলি খেলে মজা নেই, সামনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এবার কবিরও ভাবছে, এভাবে শাহরিয়ার মতো শান্ত ছেলেটাকে কে এমন করল? আজ সিরাতের টিউশন শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। বাসায় একা, তাই তায়না খান চিন্তা করছেন। এই মুহূর্তে বসে থাকতে পারছেন না। মনে মনে একটা দোয়াই করছে আল্লাহর কাছে, সিরাতের যেন কিছু না হয়। আল্লাহ, সংসারে যদি এমন দশা না হতো, কখনো এসে সিরাতকে এভাবে টিউশন করাতে দিত না। সিরাত ভার্সিটি থেকে এসে 4টি টিউশন করার জন্য বেরিয়ে যায়। মাঝে মাঝে খেয়ে যায়, নয়তো না খেয়েই থাকে। নির্জন রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছে সিরাত। মেয়ে বিধায় একা দাঁড়িয়ে থাকার ফলে মনে মনে বেশ ভয় পাচ্ছে সে। তবু বারবার রাস্তায় উকি দিয়ে একটা রিকশার নাগাল পাচ্ছে না সিরাত। কখনো এত রাতে এভাবে একা বের হয়নি। মায়ের অপারেশনের পরে টিউশনটা নিতে হয়েছে, না হলে যে ওষুধ ঠিকমতো কিনে দিতে পারবে না। মা ছাড়া আর কেউ নেই তার। এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারল না। আস্তে ধীরে পা চালিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে সে। কতক্ষণ বা এভাবে রিকশার অপেক্ষা করবে? হাঁটতে হাঁটতে হঠাৎই পাশের এক চায়ের দোকান থেকে কয়েকটি বখাটে ছেলে নানান ধরনের অকথ্য ভাষায় সিরাতকে বাজে ইঙ্গিত দিতে থাকে। সিরাত মুখ ফিরিয়ে জোরে জোরে হাঁটা দেয়। একসময় সেই 5 জন ছেলেও পাছালি ওর পিছন পিছন ছুটতে থাকে। কয়েক মিনিট পরে সিরাত পিছনে তাকিয়ে দেখে মদগলে ছেলেগুলো তার দিকেই আসছে। ভয়ে সারা শরীর অসাড় হয়ে যায়। কোনো কিছু না ভেবে জোরে এক দৌড় দেয় সে। পা যেন আর চলছে না। পিছনের ছেলেগুলো দ্রুত এগিয়ে খপ করে ধরে ফেলে সিরাতকে। একজন বিশ্রীভাবে কালো হাতে কোমর আঁকড়ে ধরে গায়ের জামার বাহুতে টান দিয়ে ছিঁড়ে ফেলে।
ছেলেগুলো গলা থেকে ওড়না সরিয়ে হাতে প্যাঁচা এক ছেলে সিরাত ছাড়ার জন্য দস্তাদস্তি শুরু করে দিয়েছে। আজ রাতে কে বাঁচাবে তাকে? গলার স্বর উঁচু, সিরাত জোরে চিল্লাতে থাকে, ছাড়ুন আমাকে, এভাবে আমার সর্বনাশ করবেন না, কেউ কি আছেন, আমাকে বাঁচান। সিরাতের চিৎকারে কারও কর্ণদয়ে পৌঁছায় না। ছেলেগুলো হা হা করে হেসে ওঠে, বলে, মামা, মাইয়াটার কি তেজ দেখছোস, শালি মজা দিব অনেক, চুপচাপ তুইও মজা নে, মুখ থাইকা একটা সাউন্ড বাইর হইলে ফোন কইরা নদীতে ফালাই দিমু। সবাই তার কথায় তাল মিলিয়ে সিরাতের গায়ে ওড়না দিয়ে মুখ চেপে ধরে। সিরাত রীতিমতো গুমড়িয়ে কাঁদে, সারা শরীর বিশ্রী, হাতের বিচরণা নিতে পারছে না। ততক্ষণে গলায়, বাহুতে আর পেটেও নখের আঁচড় লেগে গেছে। তার আত্মচিৎকার শুনছে না কেউ। পেটে বিশ্রী হাতের ছোঁয়া বিলবিলিয়ে বিচরণ করছে সিরাতের। অনেক দস্তাদস্তি করিয়া যখন লাভ হলো না, শেষে মাথায় এক বুদ্ধি আসছে। সামনে থাকা ছেলেটার অন্ডকোষ বরাবর লাথি দিল সে। ছেলেটি ও মাগো বলে চিৎকার দিয়ে ছেড়ে দেয় সিরাতকে। ছাড়া পেরে কোনো দিক না তাকিয়ে জোরে দৌড়াতে থাকে সিরাত। বাকি ছেলেগুলো অনবরত বিশ্রী গালি দিয়ে তার পিছন পিছন ছুটছে। এমন সময় মাঝ রাস্তায় একটা গাড়ির সাথে লেগে সিরাত আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। দপ করে পিচডালা রাস্তায় কপালে হালকা চোট পেয়ে উপুর হয়ে পড়ে। ক্লান্ত দেহে মুহূর্তে জ্ঞান হারায় সে। গাড়ির ভিতরের আগন্তুক তড়িঘড়ি করে ব্রেক কষে, চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, কার এত বড় কলিজা আমার গাড়ির সামনে আসে? গাড়ির নিচে পেলে পিষিয়ে দিব, পালতু যত সব। কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে আসে তিনি। ততক্ষণে মাতাল ছেলেগুলো কাছে চলে আসছে। সামনের মানুষটাকে দেখে সব ছেলের বুক কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে পালিয়ে গেল তারা। আগন্তুক দু ওপরে উপুর হওয়া সিরাতের দিকে এগিয়ে এসে দেখে জামা অর্ধেক ছেড়ে আছে, শরীরের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছে, সারা মুখে গায়ে নখের দাগ। তৎক্ষণাতে চোখ সরিয়ে নেয় সে। সামনে ছেলেগুলোর দিকে চোখ দুটো লাল করে বলে, শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলে উত্তেজনা হয় তাই না? ছুরি চালিয়ে এমন অবস্থা করব শিরকলের জন্য শক্তি হারিয়ে ফেলবি। আপনিই নেন ভাই, আমগোল লাগতো না, আপনারই দিয়ে দিলাম। ছেলেগুলো পালাতে পালাতে এ কথাই বলল। রাগে বাম হাত দিয়ে সিরাতের মুখ নিজের দিকে মেলে ধরতেই দুই ব্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। মুখ থেকে নিজের অজান্তে একটা কথাই বের হয়ে আসলো, আমার মায়াবতী তুমি এখানে, আর আমি কোথায় কোথায় খুঁজছি তোমাকে। এতদিন আমার থেকে লুকিয়েছিলে বুঝি, আজ ছাড়ছি না তোমাকে, তুমি আমার নয়তো। তো দেখো বিধাতার কি লীলা খেলা, তুমি আমার হাতেই ধরা দিলে। আমার বাহুডরে সারা জীবনের জন্য বন্দি করে রাখব তোমাকে। আগন্তুক সিরাতের মাথায় হাত দুলিয়ে পকেট থেকে রুমাল বের করে সারা মুখ হালকা করে মুছে দিয়ে কোলে তুলে গাড়িতে ওঠায়। পাশ থেকে পানির বোতল টেনে রুমালে পানি নিয়ে মুখ, গলা, হাত পরিষ্কার করে দিল। সিটে বসার পরে অজ্ঞান থাকায় সিরাত তার কোলে ঢলে পড়তে সে মুচকি হেসে ভালো করে শুইয়ে গাড়ি স্টার্ট দেয়। সকালে হালকা ঘুম ভাঙতে সিরাত মাথা ব্যথায় চোখ মুছে নেয়। তখনই কালকের সেই ভয়ানক ঘটনা এক এক করে মাথা ছাড়া দিয়ে ওঠে। ছট করে চোখ খুলেই দেখতে পায় সম্পূর্ণ অপরিচিত জায়গায় সে শুয়ে আছে। রুম, যাবতীয় জিনিসপত্র, এমনকি বিছানাটাও তার জীবনে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। মনের ভিতর অজানা এক ভয়ে চারপাশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এরপর ওঠার জন্য গায়ের কাঁথা সরাতে আঁতকে ওঠে সিরাত। কালকের পোশাকের জায়গায় পরনে তার দ্বিগুণ মাপের টি শার্ট আর ট্রাউজার। তৎক্ষণাতে দরজায় ক্যাচ করে শব্দ হতে এমন কাণ্ড হচকচিয়ে গেল সিরাত। দু হাতে ডায়ের কাঁথাটা আরও ভালোভাবে মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে থাকে। হাতের ট্রে টেবিলে রেখে সিরাতের খুব কাছে এসে মাথায় স্পর্শ করতেই তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় সিরাত। রাগে আগুন হয়ে বলে, কি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? যা করার তো কাল রাতে করেই ফেলেছেন। আকস্মিক ধাক্কায় নিজেকে আর সামলে ব্যথিত চোখে চেয়ে ছেলেটি বলল, সিরাত, আমি তোমাকে কিছু করিনি, তুমি ভুল ভাবছো আমাকে। কাল কয়েকটা ছেলের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। বাসে পৌঁছে দিতাম, কিন্তু ঠিকানাই তো জানি না, তাই আমার এখানেই নিয়ে এসেছি। তোমার অবস্থা অনেক খারাপ ছিল, তখন মনে হলো তুমি আমার কাছে ভালো থাকবে। লোকটির মুখে নিজের নাম শুনে সিরাত চমকে ওঠে। আগে কখনো দেখেছ বলে মনে পড়ছে না। বিছানায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটাকে পরখ করতে লাগল। দেখতে তো ভদ্রলোককেই মনে হচ্ছে। হালকা কোকড়া চুল, গভীর দুই চোখ, ঘন চোখের ভ্রু, সরু নাক আর হালকা ঠোঁট। পরনে তার ট্রাউজার আর টি শার্ট, লম্বাও বেশ ভালোই। ওর ভাবনার মাঝে লোকটির গলা খাকৃতিতে চোখ সরিয়ে নেয় সিরাত। নিজের প্রতি ছিসি করে বলে, এভাবে ছেলেদের দিকে কেউ তাকিয়ে থাকে কি? ভাবছেন উনি, কিন্তু সে কি করে তাকে চেনে? কপাল কুঁচকে বলল,
আপনি আমাকে কিভাবে চেনেন? ছেলেটি মুচকি হেসে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা শোনো, তবে 1 বছর আগে তোমার কলেজের সামনে প্রতিদিন যে দাঁড়িয়ে থাকতাম, এরপর প্রপোজ করা যাও অপমান করেছিলে সেসব বাদই দিলাম। যতবার ভালোবাসি বলেছি ততবারই মুখের উপর না করে দিয়েছ। তুন্নি, তোমার ফ্রেন্ড, মনে আছে? সিরাত মনে করার চেষ্টা করে বলে, হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। ভার্সিটির জন্য গাজীপুর থেকে মাওনা চলে আসে 7 মাস আগে। কিন্তু তুন্নির আপনি কি হলো? হ্যাঁ, মনে পড়ছে না। চাচাতো ভাই আমার, নাম সাফওয়ান খান। এখন মনে আছে? সিরাতের এখন মনে পড়ে যায়। চিনতে পেরে খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, এবার খুব চিনেছি। কিন্তু আগে আপনি হ্যাংলা পাতলা ছিলেন, দাড়িও ছিল না। এর জন্য চিনতে একটু বেগ পোহাতে হলো। এখন বেশ ভালোই হয়েছেন। তবে বলছি, হ্যান্ডসাম হয়েছি, প্রপোজাল কি অ্যাকসেপ্ট করা যায়? সিরাত লজ্জা পেয়ে মুখ লুকায়। এরপর কালকের কথা মনে পড়তে সিরাত জিজ্ঞেস করে সাফওয়ানকে, এরপর কালকে কি হয়েছিল একটু বলবেন? সিরাত যে কথা ঘোরাচ্ছে বুঝল সাফওয়ান। ফুস করে নিঃশ্বাস ফেলে কালকে সব ঘটনা এক এক করে বলে সে। সব শুনে সিরাতের মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। মুখ কালো করেই বলে, আমাকে বাসায় নিয়ে যাবেন? মা চিন্তায় যে কি করছে আল্লাহই জানেন। আন্টি একাই বাসায়। সিরাত হ্যাঁ বলে ফ্রেশ হওয়ার জন্য ওঠার সময় বাঁধল আরেক বিপত্তি। বড় সাইজের ট্রাউজার পুশ করে কোমর থেকে পড়ে যেতে নেয় সিরাত। আগলে উঠে ট্রাউজার সামলে নেয়। মুখটা কাঁদু কাঁদু করে বলে, এসব কে করেছে ভাইয়া? সাফওয়ান হু হু করে হেসে জবাব দেয়, সরি সিরাত, আমার কিছু করা ছিল না। তবে নো টেনশন, আমি চেঞ্জ করে দেইনি। বাসায় খালাম্মা রাতে রান্না করতে আসে, উনি দিয়ে। নাও, এটা পরে আসো। আপাতত তোমার জামার মাপ আমি জানি না, তাই শাড়ি এনেছি। একটু কষ্ট করে মানিয়ে নাও। এরপর চলো তোমাকে আন্টির কাছে দিয়ে আসি। আন্টির সাথে 1 কাপ চাও খাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, আপনি দাঁড়ান, আমি যাব আর আসব। সিরাত হনহন করে রুমে যেতে চাফওয়ান মৃদু হেসে বলে, সাবধানে, পড়ে যাবে তো, আস্তে ধীরে চেঞ্জ করে নাও। কথা শেষে সোফায় আরাম করে বসে তৃপ্তির হাসি হেসে বিড়বিড় করে বলে, আমার মায়াবতী, এ যেন আস্ত একটা মায়ায় ভরা। সারা রাত যে তোমায় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি, সেসব খবর কি তুমি জানো? এত স্নিগ্ধ কেন তুমি? ডাগর ডাগর চোখে তুমি কি আমায় ভালোবাসা একটু দেখতে পারো না? কথা শেষে হতাশা দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান সোফায় মাথা হিলিয়ে শুয়ে পড়ে। এই মেয়ে কি মনের কথা কখনোই বুঝবে না? তার জন্য যে সর্বক্ষণ মন পুড়ে সারঘার হয়ে যায়। এবার যখন এসেছে, জোর করে হলেও সিরাতের মনে জায়গা করে নেবে সাফওয়ান। সিরাত কালো রঙের শাড়িটি আপন যত্নে পরে নেয়। আয়নার সামনে গিয়ে মুচকি হেসে চুল ঠিক করে বাহিরে বেরিয়ে আসে। দেখতে পায় সাফওয়ান ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে যায় সিরাত। মিনমিনে স্বরে বলে, চলুন যাওয়া যাক। দাঁড়াও, একটা জিনিস বাকি আছে। সিরাত কপাল কুচকাতে সাফওয়ান আলতো পায়ে ওর সামনে আসে। তারপর পকেট থেকে টিপের প্যাকেট বের করে সেখান থেকে নিয়ে সিরাতের কপাল বরাবর খুব মনোযোগ সহকারে পরিয়ে দেয়। এমন স্পর্শে শিউরে ওঠে সিরাত। গায়ের শাড়ি খামছে ধরে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। সাফওয়ান কাজ শেষে হেসে আগে আগে দরজার কাছে গিয়ে বলে, যাবে নাকি আমার বাসাতেই সারা জীবন থাকার জন্য প্ল্যান করছো? সিরাত বরকে যায় এমন কথায়। জিবে কামড় দিয়ে সাফওয়ানের পিছু পিছু গাড়িতে গিয়ে বসে লজ্জায় একটিবারও তাকাতে পারছে না সে। আজ থেকে 1 বছর আগে ওই ছেলেটাকে যা তা কথা শোনাতেও এক পরিমাণও ভাবেনি সিরাত। তন্নি হাজারবার বলতো, ভাইয়া তোকে অনেক ভালোবাসে, একবার রাজি হয়ে যা সিরাত। সিরাত ততবারই রেগে জবাব দিত, এখনকার ছেলেরা ভালোবাসতে পারে না, সবাই টাইম পাস করার জন্যই আসে। সব ছেলেরাই ফ্যান্টাসিতেই রিলেশনে দাঁড়ায়। যখন গোড় কেটে যায়, ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে 2 বারও ভাবে না। তন্নি কপাল চাপড়াতে হতাশায় বসে থাকত। সিরাত কি জানত, এতদিন পরে অনাকাঙ্ক্ষিতভাবে এই লোকটার সাথে তার দেখা হবে? কাল সঠিক সময় না আসলে যে কি হতো তার? সাফওয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, লোকটা সবসময় সাহায্যেই করে গেল, কিন্তু যদি আবারও ভালোবাসি ভালোবাসি বলে, তখন কি উপায়? আর ভাবল না সে। জানালার বাহিরে তাকাতে সাফওয়ান বলল, যে লোকেশন বলেছিলে সেখানে এসে পড়েছি, এবার কি করব বলো? সিরাত বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে দেখে আসলেই চলে এসেছে। সাফওয়ানকে একটা গাড়ি পার করে রাখতে বলে। এরপর সিরাত নেমে গাড়ির গ্লাস দিয়ে মাথা ভিতরে দিয়ে বলে, নামুন ভাইয়া, আজ নয় অন্য দিন, আমার জরুরি একটা কাজ আছে। বাসার সামনে এসেও ভিতরে যাবেন না, আম্মু জানলে আমাকে বকবে। আসবো শীঘ্রই, এখন তাড়াতাড়ি যান, আন্টি চিন্তা করছেন। মৌলির মুখে সাফওয়ানকে বিদায় দিয়ে বাসার গেটের ভিতর চলে যায় সিরাত। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল চাপতেই তাইমা খান দরজা খুলে দেয়। সিরাতকে দেখতেই শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন উনি। ভাঙা গলায় বলে, কোথায় ছিলি তুই? ফোনে কত কল করেছি জানিস? ভেবেছিলাম সর্বনাশ হয়ে গিয়েছে তোর। কোনো টিউশন করতে হবে না, আজ থেকে আমার চোখের সামনেই থাকবি। আমার জন্য এত কষ্ট কেন করবি তুই?
তৎক্ষণাতেই সিরাতের মনে পড়ে যায় ব্যাগ তো কাল রাতে দৌড়ানোর সময় রাস্তাতেই ফেলে এসেছে। মুচকি হেসে সিরাতও জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, আন্টি, ব্যাগ রাস্তায় পড়ে গিয়েছিল, তো তোমার সব সুবিধা হয়ে গেল। চল, রুমে চলো, সব বলছি তোমাকে। আঁচল দিয়ে সিরাত মায়ের মুখ মুছিয়ে বিছানায় বসায়। মায়ের সামনে বসে কালকের রাতের ঘটনা এক এক করে খুলে বলে। কান্না চেপে নরম গলায় বলে, এবারের মতো বেঁচে গিয়েছি মা। ভেবেছিলাম ও জানোয়ারগুলো আমাকে খুব খ্যাকাবে। ভাইয়া না আসলে যে কি হতো মা। তাইমা খানও মনে মনে নিজেকে শতবার দোষ দিলেন। মরে গেলেই মেয়েটা কত কষ্ট করত না। মুহূর্তে সাফওয়ানের প্রশংসা শুনে ইনিয়ে বিনিয়ে বলল সিরাত, সাফওয়ান ছেলেটা কিন্তু খারাপ না, বাসায় নিয়ে আসলেই পারতি। বারবার বলেছি মা, কাজ পড়ায় আর আসলো না, পরে আসবে বলেছে। তুই বললি অনেক ভালোবাসা, আবার কাল রাতে একা বাসায় তোকে স্পর্শ পর্যন্ত করেনি। কথা শেষে সিরাতের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলে, দেখ মা, আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। ছেলেটাকে আমি দেখি, যদি ভালো হয় বিয়ের কথা বলে ফেলব। খবরদার, না করতে পারবি না কিন্তু। সিরাত অবাক হয়ে যায় মায়ের এমন কথা শুনে। লোকটা সাহায্য করেছে বলে বিয়ে করতে চাইবে? না, এটা হয় না। সিরাত কিছু বলার জন্য মুখ খুলতে তাইমা খানম চোখ গরম করেই বলে, আমি কোনো কথা শুনব না, যা বলবো তাই করতে হবে। এভাবে কতদিন চলবে? আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে। যোগ্য পাত্রের কাছে বিয়ে দিয়ে আমি মরলেও শান্তি পাব। মা, এমনটা হয় না, এসব বলো না প্লিজ। চুপচাপ রেশ হয়ে নে, বাজারে যেতে হবে। সিরাত পুশকাটে নিঃশ্বাস ফেলে দু হাতে মাথা চেপে ধরে। তার মা যাই ভাবে তাই করে ছাড়ে। লোকটা কি ভাববে কে জানে। সিরাত পরনের শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নেয়। হাতে গোনা কয়েক টাকা আছে, এসব দিয়ে বাজার করে দুপুরের রান্না সারতে হবে। তাই আর দেরি না করে বাজারের ব্যাগ নিয়ে তাইমা খানুমকে বলে চলে যায়। কাঁচা বাজার গভীরভাবে দেখে সবজি কিনে নেয় সিরাত। এরপর মাছ কিনতে গিয়ে এক প্রকার বমি চলে আসে তার। মাছের পানিতে পুরোটা কাদা হয়ে আছে। আলতো ভাইয়ের সব মাছ এক এক করে দেখে তেলাপিয়া ছোট মাছ কিনে নিল। বাজারের ব্যাগ শক্ত করে ধরে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সিরাত রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে ভাবসার হেঁটে হেঁটে বাসায় যাবে, কিন্তু ব্যাগটা বাড়ি হওয়ায় সাহসে কুলালো না তার। রিকশার জন্য উকিধুকি দিতে ওপাশে একটি বাচ্চা কুকুর এলোমেলো হয়ে হাসছে সামনে। চলন্ত গাড়িটি কুকুরের খুব নিকটে আসতে হাতের ব্যাগ রেখে দৌড়ে যায় সিরাত। হুড়মুড় করে কুকুরটিকে কোলে নিয়ে সাইডে দাঁড়ায় সে। আকস্মিক ঘটনায় গাড়ির মালিক এত জোরে ব্রেক কষে প্রমুখ কন্ট্রোল করতে না পেরে সামনের সিটের সাথে মাথায় বাড়ি খায়। ততক্ষণে প্রমুখ সিটে হেলান দিয়ে গান শুনছিল, চোখ দুটো বন্ধ করে। ছট করে তার রাগ তরতর করে বেড়ে যায়। ড্রাইভার শাহজান ভয়ে কাচুমাচু করছে। সে কটমট করে বলে, মরার শখ জেগেছে? বারবার বলেছি গাড়ি মনোযোগ দিয়ে চালাবে, তবু মন কোথায় থাকে? শাহজান ঢোক গিলে মিলিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দেয়, স্যার, গাড়ির সামনে একটা মেয়ে চলে আসছিল, ওই যে দেখেন বাহিরে দাঁড়াইয়া কুত্তাডারে কলি নিয়ে রইছে। আমি কি জানতাম মাইয়ারা সামনে আইব? প্রমুখ দুহাত শক্ত করে মুঠ করে নিয়ে জোরে গাড়ির দরজা খুলতেই দেখে একটি মেয়ে কুকুরকে কোলে তুলে আদর করছে। দুভে এগিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়াট, রাস্তায় দেখে শুনে ঠিকমতো চলতে পারো না? চোখ কি আকাশে তুলে হাঁটো? সিরাত চোখ বড় বড় করে সামনে তাকাইতে দেখে প্রমুখ শক্ত মুখে দাঁড়িয়ে আছে। মুহূর্তে রেগে রিক্ত কণ্ঠে বলে, আপনার চোখ অন্ধ? গাড়ি আছে বলে কি রাস্তা কিনে নিয়েছেন? নিজেকে কি ভাবেন? হ্যাঁ, একটি অবলা প্রাণীকে পিষিয়ে দিচ্ছিলেন একটু আগে। মনে কি মায়া দেয়া কিছু নেই? প্রতিদিন মানুষ মারা যার শখ, সে কিভাবে মায়া বুঝবে? সিরাতের কথার আগায় দাউ দাউ করে জ্বলছে প্রমুখর মস্তিষ্ক। একটুকু একটি মেয়ে তাকে কথা শোনাচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে ভাবল, কেমন চেনা চেনা লাগছে। তখনই দাঁত মুখ শক্ত করে বলে, তুমি জানো আমি কে? ওপরে তুলে এক আঁচড়ার মারব, সারা জীবন মনে থাকবে। আপনাকে আমার থেকে আর কে ভালো করে চিনে? প্রতিদিন মেয়ে নিয়ে শুয়ে থাকেন, রাস্তায় গুন্ডামি করে বেড়ান। একরাশ ঘৃণা নিয়ে সিরাত কথাগুলো বলে চলে যেতেই হুট করে প্রমুখ গলা টিপে ধরে। দু হাতের সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে, আমাকে কতটা চিনিস তুই? অতি তালতে যাই আমি, নাকি তোদের মতো 2 টাকার মেয়েরাই ক্ষুধার তাড়নায় আমার কাছে আসিস? টাকার কাঙ্গাল তোরা। এখন আমার সন্দেহ হচ্ছে তুইও কি আমার সাথে রাত কাটিয়েছিস নাকি? গলা চেপে ধরে সিরাতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রমুখের হাত ছাড়ানোর শত চেষ্টা করলেও কোনো ফল পাচ্ছে না সে। বন্দি পাখির মতো ছোটার জন্য ছটফট করছে সিরাত। মিনিট 2 পর চোখ মুখ উল্টে আসতেই প্রমুখ ছেলে দেয় সিরাতকে। চোখে সানগ্লাস পরে দাড়িতে উঠতে চেঁচিয়ে উঠে সিরাত।
সবাই চাহিদার জন্যই যায় না, কেউ কেউ উপায় না পেয়ে অসহায় হয়েও যায় মিস্টার ইশতিরাজ চৌধুরী প্রমুখ। সিরাত রাস্তা পার হয়ে কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। আবার এই মানুষটার সাথে দেখা, রাগের বশে কয়েকটা কথা বলা, এভাবে গলা চেপে ধরবে? দুনিয়ার মানুষ মরে, লোকটা কেন মরে না? হাজারো অভিশাপ দিয়ে সিরাত চলে যায়। প্রমুখ অনবরত রাগে পুষতে, সুনোপুটির মতো মেয়ের এত সাহস? কে মেয়ে? আজ পর্যন্ত এমন কোনো মেয়ে প্রমুখের চোখের দিকে তাকাতেই পারেনি। আজ পুচকো মেয়েটা কথা শুনিয়ে গেল। রেগে গাড়িতে উঠে কবিরকে কল করে, এরপর হুঙ্কার দিয়ে বলে, এমাত্র একটি মেয়ে এসে আমাকে একগাদা কথা শুনিয়ে গেল, তুই এক্ষুনি মেয়েটার সব ইনফরমেশন বের কর, আজ রাতের মধ্যেই আমার চাই। এমন অহেতুক কথায় কবির চমকালো, আমতা আমতা করে জবাব দেয়, স্যার আমি কিভাবে জানব কোন মেয়ে ছিল? না দেখলে খুঁজব কিভাবে? দাঁড়া বলছি। মেয়েটি লাল রঙের 3 পিস পরা ছিল, আর হ্যাঁ মনে পড়েছে, চুল কোমর পর্যন্ত। আবার বের কর, মাওনার প্রতিটি বাসায় খোঁজ লাগা। কবির কপাল ছাপড়ে দপাস করে বিছানায় শুয়ে পড়ে। এভাবে কখনো কেউ ক্লোয়েছে নাকি তার মনে পড়ছে না। এক বুক হতাশা নিয়ে ভাবে কি ভুল করছিল যার জন্য প্রমুখের মতো ছেলের অ্যাসিস্ট্যান্ট হতে হলো। মাঝে মাঝে এমন কাহিনী ঘটায় সইতে না পারা যায়। চোখ করেই কল কেটে দেয় প্রমুখ। দুহাত মুখ চেপে ফুসফুস করতে থাকে। চোখ বন্ধ করতে একটু আগের মেয়েটির মুখটা মনে পড়ে যায়। কিভাবে চোখ রাঙিয়ে কথা বলল, রাগে গলার রগ স্পষ্ট বোঝা যাচ্ছিল মেয়েটার। ছট করে চোখ খোলে প্রমুখ। বাসায় পৌঁছে শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে সারা শরীর জ্বলে ওঠে। ইচ্ছে করছে সামনে বসে নিজ হাতে শাস্তি দিতে। কেঁদে কেটে সিরাত বাসায় এসে সেই যে দরজা লাগিয়েছে আর খোলার নাম নেই। অনেক ডেকেও তাইমা কোনো উত্তর না পেয়ে নরম পায়ে হালকা পাতলা রান্না শেষ করে। এরপর খাওয়ার জন্য জোরে জোরে ধাক্কালো। যখন উত্তর আসে না তখন তিনি বলেন, কি হয়েছে তোর, বলবি তো? সিরাত আয় খেয়ে যা। সিরাত চেঁচিয়ে উঠে বলে, পরে খাবো মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না তাকে। অনেক ডেকেও কাজ হয় না। শেষে তিনিও না খেয়ে রুমে গিয়ে বসে থাকেন। মেয়েটার আজকাল যে কি হয় বোঝা যায় না। একটু হেসে খেলে দিব্যি সব করছে, মুহূর্তেই দরজা বন্ধ করে বসে থাকে। বিয়ে দিতে পারলে সিনটা একটু কমবে, এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলেন তাইমা। ভোর সকালে কিচেনের টুংটাং আওয়াজে রান্না করছে প্রমুখ। নিজ হাতে রান্না করে এক ধরনের তৃপ্তি পায় সে। শত শত কাজের লোক থাকা সত্ত্বেও প্রতিদিন নিজেই রান্না করে। সবজি কাটার সময় তখনই কলিং বেল বেজে ওঠে। হাত ধুয়ে ধীর ভয়ে দরজা খুলতে দেখে কবির অপরাধের ন্যায় দাঁড়িয়ে আছে। কাল রাতের চিন্তায় এক ফোঁটাও ঘুম হয়নি কবিরের। সকাল হতেই প্রমুখের এক গাদা প্রশ্নের উত্তর দিতে হবে, এসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। এদিকে প্রমুখে যখনই ঘুমানোর চেষ্টা করছে, শুধু মেয়েটির মুখই ভেসে আসছে চোখের মাঝে। শেষের আগে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। প্রমু কিচেনের দিকে পা বাড়িয়ে বলে, কি খবর গভীর, খোঁজ খবর এনেছ? এনেছি বস, শাহরিয়ারের খুনি খুব দ্রুততার সাথেই এ কাজ করেছে। বস কোনো ক্লু রেখে যায়নি। তার মানে বলছো আমার থেকেও বুদ্ধিমান কে? কে বলল বস? বোকা কবির অসহায়ের ন্যায় মুসরাকুচরির মতো মাথা নিচু করে রাখে। প্রমু পেঁয়াজে ছুরি চালিয়ে বলে, মেয়েটার খোঁজ আনতে বলেছিলাম আর তুমি শাহরিয়ারের খোঁজ দিচ্ছ? ওর মা বাবার সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছি খুনিকে কঠিন শাস্তি দিব। বস মেয়েটার একটা ছবি আছে। প্রমু কটমট করে তাকায় কবিরের দিকে, বলে, ছবি থাকলে তোমাকে বলি আমার চোখের সামনে থেকে দূর হও, নয় ছুরি তোমার মুখ বরাবর ঢুটিয়ে দিব। কবির মনে মনে হাজারটা গালি দিয়ে চলে যায়। প্রমু কড়াইয়ে মাংসগুলো ঢেলে দিতেই আবারও কলিং বেল বেজে ওঠে। সে কবির ভেবে চিৎকার করে বলে ওঠে, আমার সাথে ফাইজলামি করিস কবির, বাহিরে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, অনবরত একটার পর একটা কলিং বেল বেজেই চলছে। সে ছুরি হাতে নিয়ে দরজা খোলে। প্রমু হাত থেকে ছুরির লোকটির গলা বলাবল ছালিয়ে দিতে ভয়ে লোকটি কাঁপতে থাকে। অপরিচিত কাউকে দেখে ধ্রুব্র কিঞ্চিত করে থেমে যায় প্রমু। ছুরিটি পিছনে নিয়ে কপাল কুচকে বলে, এ বাসায় কেন এসেছেন, কাকে চাই? লোকটি ভয়ে ভয়ে অনবরত কাঁপছে। হাতের একটি খাম বাড়িয়ে দড়া গলায় জবাব দেয়, স্যার আপনার নামে একটা চিঠি ছিল, দেওয়ার জন্যই এসেছি। জোর করে হাতে খামটি দিয়ে লোকটি দৌড়ে পালিয়ে যায়। প্রমু হাতে থাকা খামের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ফোনের যুগে চিঠি দেয় কি আবার? কাগজটি ছিঁড়ে ভিতরের খাম বের করতে দেখতে পাই গুটি গুটি করে লেখা, কেমন আছো প্রমু? আশা করি ভালো আছো। যেভাবে আছো সেভাবেই থাকো না। গভীরে কিছু খুঁড়তে আসছো কেন? ভালোই ভালোই হামিদুর রহমানকে ছেড়ে দাও, এতে তোমারও লাভ আমারও লাভ। শুধু শুধু মারার রাস্তা নিজে নিজে ডেকে এনো না। কালকে যেন শুনি হামিদুর রহমানকে ছেড়েছ, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। আমি পানির মতোই সহজ, আবার ততটাই কঠিন। বিড়বিড় করে কয়েকটা লেখাটি পড়তেই চোয়াল শক্ত হয়ে যায় প্রমুখের।
হুমকি দাও আবার আমাকে? কোন গুহায় লুকিয়ে থাকবি? যেদিন বের হবি ওই দিন পরপারে পাঠিয়ে দিব সবাইকে। হামিদুর রহমান ততদিন আমার কাছে থাকবে, দেখি কি করিস। প্রমু ঠাস করে দরজা বন্ধ করে বলে, তোর 2 টাকার হুমকিতে প্রমু ভয় পায় না। এত পারিস নিজে এসে উদ্ধার করে নিয়ে জানা। শালা, মেসেজ গরম থাকায় কিচেনে এসে শুধু মাংসটা রান্না করল প্রমু। এরপর প্লেটে ভাত নিয়ে গপাগপ সবার সাবার করে দেয় সব। আগে খেয়ে তারপর প্লেন করতে হবে আসল অপরাধীকে খুঁজতে। খিদে মাথা কাজ করে না তার। প্রমু অধরবা বাকি হেসে খালি বাসায় জোরে জোরে হাহা করে হাসে। ছি, এভাবে পাবলিক প্লেসে কেউ লিভ কিস করে? সিরাত ভার্সিটির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটার সময় কানে বাজল এ কথা। তৎক্ষণাতে পা থেমে গেল তার। আশেপাশে তাকিয়ে দেখল সবার মুখে একই বাক্য, প্রমু চৌধুরী একটি মেয়েকে কিস করেছে। এ কথা যেন বাতাসের বেগে ছড়িয়ে গেল। যুবতী মেয়েরা হাঁ হয়ে তাকিয়ে আছে সেই দিকে। যাদের এতদিনের স্বপ্ন সেই প্রমু অন্য মেয়েকে নিজের ইচ্ছায় চুম্বন। হায়, কি ভাগ্যবতী মেয়েটা! এসব ভেবে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ নাটক চিৎকারছে, কেউ বা সিসি করে নিজেদের কাজে ব্যস্ত হচ্ছে। সিরাত কপাল কুঁচকে বিষয়টি ভাবার চেষ্টা করল। তার পাশে মধ্যবয়স্ক এক মহিলা অকথ্য ভাষায় একা একাই বাজে কথা বলছে। সিরাত জেনা মনে করে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে আন্টি? সবার মুখে একই বাক্য শুনছি। মহিলা তার কথায় নাক মুখ কুঁচকে ফেলল। ছি করে বলল, আর বইল না, তোমাগো মতন মাইয়ারাই এসব কইরা বেড়ায়। কি জু গাইল! রাস্তাঘাটে পোলা মাইয়া ঢলাঢলি করে, কেউ কিছু কইতেও পারবে না। প্রতিবাদ করলে জানের ভয় দেখাইব। আমরা যে মানুষ, ওরা এই কথা বলেই যায়। সিরাত আগামাথা কিছু বুঝতে না পেরে ব্রুকুটি বলে, কি করেছে আন্টি? কি করে না এডা ক? ওই যে এই পোলা বাপের জায়গা মনে করে সবখানে গুন্ডামি করে বেড়ায়। বাপ সাব এমন, ওর বাপ দাদা পুরা দেশ কিনে নিছে। সকালে একটা মাইয়ার মুখে সিগারেটের ধোঁয়া উড়াইছে। ওই মাইয়া হয়তো পোলার সম্পর্কে জানে না, আর আগে দিছে এক থাপ্পড়। চোখ গরম করে কইছে, মেয়ে দেখলে গুন্ডামি চেঁচড়ামি করতে ইচ্ছা করে। মা বাবার শিক্ষার অভাব, বাসায় বোন থাকলে মেয়েদের রেসপেক্ট দেওয়া শিখতি। মাইয়া কথা কয়ে পা বাড়াইতে পোলা জোরে চুলের মুঠি ধরা ঠোঁটে চুম্মা খাইল। ছি ছি ছি, কি লজ্জা শরমের সব শেষ। মহিলা একা একা কথা বলেই চলে যায়। সিরাত ভাবল কিছু হাতের গড়ির দিকে টাকাতে ভরকে যায়। মাত্র 5 মিনিট আছে ক্লাসের। একটু আগে সব কথা মাথা থেকে ঝেড়ে ভার্সিটির উদ্দেশ্যে গেল, তখনই তার সামনে বাতাসের বেগে সা করে গাড়ি চলে যায়। ধুলো ময়লা সব সিরাতের চোখ মুখে পড়ে। সিরাত চোখ বন্ধ করে মনে মনে বলে, চরিত্রের ছিটে ফোটাও আজ রইল না মিস্টার প্রমুখ চৌধুরী। ভার্সিটির শেষে ক্যান্টিনে বসে আছে সিরাত আর সায়রা। ভার্সিটির প্রথম দিনে সায়রার সাথে বন্ধুত্ব হয় তার। সায়রা 1 কাপ চা খেয়ে বলল, অ্যাসাইনমেন্ট করেছিস? নতুন টিউশনের কি খবর? সিরাত দীর্ঘশ্বাস ফেলে নরবৎসরে বলে, অ্যাসাইনমেন্ট আজ সারা রাত জেগে জেগে করব। টিউশন বোধহয় ছেড়ে দিতে হবে। আমাকে তুই বিকেল 5টা 6টা এই সময় একটা টিউশন খুঁজে দে। আচ্ছা দেখছি, ওই ঘটনার পরে আর যেতে হবে না। এত রাতে মেয়ে মানুষের রাস্তায় বের হওয়া আসলে ভীষণ রিস্ক। সিরাত মাথা জাকিয়ে চেয়ারে বসল। সায়রা চায়ের বিল পরিশোধ করল। মেয়েটা সবসময় সিরাতের পাশে থেকেছে। হুটহাট নিজের জন্য জামা কাপড় কিনলে সিরাতের জন্য একটা কিনে নিয়ে আসে। সিরাত সবসময় ইতস্তত বোধ করে, রাগ দেখায়। সায়রা তাকে বোঝায়, তোর বিপদের সময় পাশে থাকতে না পারলে কিসের ফ্রেন্ড হলাম? যখন তুই ভালো জব করবি ওই সময় সব সুদে আসলে ফিরিয়ে দিস আমাকে। সিরাত জানে সে কখনোই ফেরত নিবে না। হাতের পার্সটা তুলে দাঁড়ালো সে। সায়রাকে বলল, বাসায় যাবি কখন? মায়ের কয়েকটা ওষুধ কিনতে হবে। আচ্ছা যা, বাসায় পৌঁছে টেক্সট দিস। সিরাত হেসে হাঁটা শুরু করে গেটের কাছে। তখনই একটা মেয়ে তার সামনে এসেই বলল, তুমি কি সিরাত, রাইট? আসমাকা জিজ্ঞেস করায় খানিকটা চমকালো সে। এরপর মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ আপু, কেন? মেয়েটি গেটের বাহিরে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে বলে দিল তোমাকে ডেকে দেওয়ার জন্য। মেয়েটি তোমার কাজিন হবে। সিরাত কপাল কুঁচকে গেটের দিকে তাকিয়ে মেয়েটিকে ধন্যবাদ দিয়ে আসলো বাহিরে। আশেপাশে নজর বুঝলিয়ে দেখল গাড়ি পার্কিং করে কালো শার্ট পরে সাফান দাঁড়িয়ে আছে। সিরাতকে দেখা মাত্রই হাত নেড়ে ইশারা করল তার কাছে যেতে। সিরাত মৃদু হেসে তার সামনে এসে বলল, আপনি আমার ভার্সিটি খুঁজে পেলেন কিভাবে? এসব পেটে 2 সেকেন্ডও লাগে না আমার। আফসোস, তোমার মনের খোঁজটাই শুধু পাওয়া হলো না। সাফান দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসে। সিরাত এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। এই লোকটার কথায় তাকে লজ্জায় পড়তে হয় বারবার। সাফান উচ্চস্বরে বলে, আমার সাথে বাসায় গেলে সমস্যা? তোমায় পৌঁছে দিতাম। আমি একাই যেতে পারবো ভাইয়া। ভয় পাচ্ছ? ট্রাস্ট মি, কিচ্ছু হবে না।
সিরাত পুশ করে নিঃশ্বাস ফেলে গাড়ির গ্লাসের ভিতর মুখ নিয়ে অনুনয় করে বলল, প্লিজ ভাইয়া, আর ঋণ করে ফেলবেন না আমাকে। সাফান মুখটা খুবই নিরীহ করেই জবাব দিল, সরি সিরাত, একটু ভেবে ফেলেছিলাম। ভাবছিলাম তোমার সাথে বসে 1 প্লেট ফুচকা খাবো। হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম তুমি রাজি হবে না। ঠিক আছে, যাও, পরে দেখা হবে। তার কথায় সিরাতের খুব খারাপ লাগলো। আমতা আমতা করে সে জবাব দেয়, আচ্ছা রাগ করবেন না প্লিজ, চলুন, কিন্তু বেশি সময় আমি থাকতে পারবো না। কথা বলে উঠে বসলো সাফওয়ানের পাশে। বেল্ট লাগাতেই সাফওয়ান বলল, থ্যাংক ইউ সিরাত, কিউট বেবি। সিরাত লজ্জা পেয়ে তাকায় গাড়ির বাহিরে। লোকটা খুব আয়েসে লজ্জা দিতে পারে তাকে। প্রমুখ মাত্রই রুমে এসে ফ্রেশ হলো। দরকারি কিছু কাগজপত্র খোঁজাখুঁজি করার সময় চোখ যায় তার খাটের নিচে। সেখানে একটি গলার লকেট পড়ে আছে। চোখ মুখে এক প্রকার কৌতূহল নিয়ে সে এগিয়ে যায় সেদিকে। হাত বাড়িয়ে তুলে বিছানায় বসল। এপাশ ওপাশ নিখুঁতভাবে দেখতে চোখ আটকে যায় হাস্যোজ্জ্বল মামিয়ে ছবির দিকে। প্রমুখ মেয়েটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভাবল, কোথাও দেখেছি মনে হচ্ছে, কি মেয়েটা? মিনিটখানেক সময় ছবিটি বড় করতে তার মনে পড়ে যায় রাগে হির হির করা জকরুটে মেয়ের কথা। এই তো কয়েকদিন আগেই মুখের উপর তাকে যা তা বলে দিয়েছিল, যার জন্য সারা রাত ঘুমাতে পারেনি সে। হাতের কাছে চিহ্ন রেখে সে খুঁজল আকাশে পাতালে। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে ওঠে, এবার কোথায় যাবি? তোমাকে জাস্ট 1 সেকেন্ডে খুঁজে ফেলব। ট্রাউজারের পকেট থেকে তৎক্ষণাৎ কবিরকে কল করে বলে, কবিদ, মাত্র 5 মিনিট সময় তোমার হাতে। ওই যে লম্বা বেনোর মেয়েটিকে খুঁজে পেয়েছি, জলদি বাসায় আসো। কবিদ কিছু বলতে মুখ খুলতে চট করে কেটে দেয় প্রমুখ। হতাশ হয় কবিদ, মুখে দুঃখী চেহারা নিয়ে গাড়ি স্টার্ট করে। প্রমুখ সিরাতের মুখে হাত বুলিয়ে টেবিল হেসে দিতেই মুহূর্তে দুভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে যায়। চোখে একরাশ বিস্ময় নিয়ে ভাবে, এই মেয়েটির সাথে প্রথম রাস্তায় কথা হয়েছিল তার। লকেট আমার রুমে আসলো কিভাবে? কে সে? কি এসেছিল? কিন্তু কবে? আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে। তবে কি সেও 4-5টা মেয়ের মতো? না, যার মুখে অজস্র মায়া, ভদ্র সভ্য, সে কীভাবে নিজের ইচ্ছায় এখানে আসবে? উফ, মিলছেই না, কিছুই মিলছে না, সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। হামিদুর রহমান অস্পষ্ট স্বরে আবল তাবল বলে যাচ্ছে, আজ 8 দিন শুধু পানি খেয়ে সে বেঁচে আছে। খুনের ব্যাপারে কিছু না বলায় তাকে আগের মতোই বেঁধে রাখা হয়েছে। গা থেকে বিদঘুটে গন্ধ। কবির নাক ছিটকে বলে, স্যার, হয়তো ছেড়ে দিন, নয়তো মেরে ফেলুন। এভাবে আর কত কষ্ট দেবেন? শয়তানের বাচ্চা, মনে হয় কিছুই স্বীকার করবে না। প্রমুখ 2 হাতে মাথা চেপে ধরে তার পাশে চেয়ারে বসে আছে। তাদের সাথে কাজ করা আহাতকে চোখের ইশারায় ডেকে বলল, শেষবারের মতো 1 গ্লাস পানি খাওয়াও শুয়োরের বাচ্চাকে। অনেক হয়েছে খেলা, এবার মুখ না খুললে বুকে গুলি ঠুকে দেব। আহাত দৌড়ে পানি নিয়ে আসলো। হামিদুর রহমানের গায়ে হাত দেওয়াই মুশকিল হয়ে পড়েছে। মাস্ক পরে পা দিয়ে সোজা করল তাকে। মুখে গ্লাস ধরে হাত পড়ল। খাসলা জীবনে ঘুষার পাপ, কাজে সাহায্য করার ফলে আজ তোর এই অবস্থা? হামিদুর রহমান পিপাসায় কাতর চাতক পাখির ন্যায় পানির দিকে তাকায়। ডকডক করে মুহূর্তে শেষ করে দিল গ্লাসের সব পানি। প্রমুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে মাইরা ফালা, এভাবে আর কষ্ট দিস না, আল্লাহ তোরে ক্ষমা করব। প্রমুখ বেশ আয়েশ করে বসে গগনকাঁপনি হাসি হাসল। একটু ঝোঁকে বলল, ছেড়ে দিব? শেষবারের মতো বলছি, কে কে ছিলি ওই রাতে? তার কথায় মামার করা মামলা ক্লোজ করে দিয়েছিলি। মিথ্যে কাগজ ছাপিয়ে বললি গাড়ি অ্যাক্সিডেন্ট। এটা গোমানা যায়? বল হামিদের বাচ্চা, নয়তো কি করবি? মারবি? মার। হ্যাঁ, তোর দেহ 80 টুকরো করে নদীতে ফেলে দেব, মাছ ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু তোর 17 বছরের মেয়ে, তার কি হবে? মেয়ের কথাতেই হামিদুর রহমান আটকিয়ে ওঠে। মুহূর্তে চোখ দুটো পানিতে ভিজে যায়। এবার করুণভাবে আকুতি করে বলে, দেখ, যা করার আমাকে কর, তুই আয়েশার কিছু করিস না। অনেক বছর পর আল্লাহ আমারে জান্নাত দিছে, মাফ কর আমারে। ওর ফুলের মতো গায়ে বাজে টোকা দিস না, হাত জোর করে বলছি। প্রমুখ ফিস করে হেসে ওঠে। বেশ মজা পাচ্ছে সে। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করল। ওসির মেয়ের অপহরণের ভিডিও পাঠাও। শালা এখনও মুখে কুলু এঁটে বসে আছে। জি স্যার, রাখুন, পাঠাচ্ছি। প্রমুখ ফোন রেখে হামিদুরের মুখের দিকে হতাশ হয়ে তাকায়। এবার দেখ আপনজনের কষ্টে কেমন লাগে। ফোনে টুং করে মেসেজ আসছে। অদর বাকিয়ে হেসে হামিদুর রহমানের সামনে ধরে ভিডিওটি। সেখানে আয়েশার গায়ে লাঠির আঘাত। যন্ত্রণায় ছটপট করে নুইয়ে পড়েছে মেয়েটি। চোখ নিপু নিপু করে আগতি করছে। আমাকে বাঁচাও বাবা, মা অনেক দিন তোমার চিন্তায় না খেয়ে আছে। তুমি আসো বাবা, এরা আমাকে কলেজ থেকে তুলে এনেছে বাবা, সারাক্ষণ মারতে থাকে। তোমাকে যা বলে তুমি সত্যি বলে দাও বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
আগের মতো ফিরে আসো তুমি, আমাদের ছোট্ট ঘরটাতে আলো ফিরে আনো। তখনই চট করে ভিডিওটি বন্ধ হয়ে গেল। মেয়ের করুণ অবস্থা চিৎকার দিয়ে ওঠে হামিদুর। বুক পেটে কেঁদে প্রমুখকে বলে, মেয়েটাকে ছেড়ে দাও বাবা, তুমি আমার ছেলের মতো। চুপ শয়তান, এবারও মুখ খুলবি না নাকি মেরে দিব? বলছি তবুও আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়ব, বল বুট্টু সুলতান কোথায়, আর কি ছিল তোর সাথে? হামিদুর রহমান চোখ বোজে। সে ভাবছে বললে কি ছেড়ে দিবে, তবুও জিজ্ঞেস করা যাক, সব কথা বললে কি আমাকে ছেড়ে দিবি? প্রমুখ কপাল কুঁচকে তাকায় তার দিকে, মনে মনে হেসে গম্ভীর স্বরে বলল, দিব। এবার বল। বুট্টু সুলতানের সাথে আমার 1 মাস আগে শেষ কথা হয়। আমি জানি না এখন সে কোথায় আছে। তার নির্দিষ্ট কোনো বাড়ি নেই, সব জায়গায় সে ঘুরে বেড়ায়, নিজের পরিচয় গোপন করে। ওর আসল নাম কি কেউ জানে না, এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে। ওই দিন আমার কাছে হাঁপাতে হাঁপাতে এসে বলল, পালাও ওসি, সে ফিরে এসেছে, সবাইকে মেরে ফেলবে, সবাইকে, যত তাড়াতাড়ি পালাও, পালিয়ে যাও। আমি বিরক্ত হয়ে তার কথা পাত্তা দেইনি। সে আগের মধ্যে দৌড়ে কোথাও যেন চলে যায়, হাজার তাকালেও থামেনি। তবে আমি এইটা বলতে পারি, তার সাথে আমি কুমিল্লার আটাবাড়ি গ্রামে একটি ভাঙা টিনের ঘরে দেখা করতাম। সেখানে অনেক সময় পড়ে থাকত সে। এমনভাবে চলাফেরা করে দেখে মনে হবে ভিখারি। কুমিল্লার সবাই মতিন পাগল ফকির হিসেবেই চিনে, আর এটাই ওর প্লাস পয়েন্ট। আমিও নর্মাল পোশাকে ওর সাথে দেখা করতাম, এর থেকে আর আমি বেশি কিছু জানি না। কথা বলে সে বড় শ্বাস নিল, এবার আবারও বলল, হ্যাঁ, বুট্টুকে দিয়ে কেউ একজন কাজ করাতো, সে সবসময় লুকিয়ে থাকে। তোমার বাবা মা যেদিন মারা যায় সেদিন ট্রাকে বসেছিল বুট্টু, ইচ্ছে করে কারোর নির্দেশে ফেঁসে দেয় সে। প্রথমে গাড়িটি ভেঙে গেলেও তোমার মা বাবা বেঁচে ছিল, এরপর 3 বার সেই গাড়িকে ধাক্কা মারে, ফলে শরীরের অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর সবাই ভাবে মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু সমস্যা হলো তোমার মামা, সে খুব চতুর লোক, সব কিছু টেস্ট করে বুঝে ফেলে এটা খুন, তৎক্ষণাতে মামলা করে বসে। তার বোনের হঠাৎ মৃত্যু কোনোভাবেই সে মেনে নিতে পারে না। তখনই বুট্টু নিরুপায় হয়ে আসে আমার কাছে। আমি শুধু মামলার ঝামেলা মিটিয়ে দিলাম। এই তো টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছে আমাকে, একটা বাংলো বাড়িও করে দিয়েছে। শোনো প্রমুখ, তোমার বাবার আপনজনের মধ্যে কেউ করেছে এমনটা। হামিদুর রহমান ঘন ঘন শ্বাস নিচ্ছে। প্রমুখ মাথায় চেপে বসে রইল, চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে কবিরও। নিজের অজান্তেই কেঁদে ওঠে। তার মা নেই, আহারে, স্যারের জীবনেও কত কালো অতীত লুকিয়ে আছে। প্রায় 10 মিনিট পর প্রমুখ উঠত দাঁড়ায়, কবিরের দিকে তাকিয়ে বলে, আমাকে বাসায় নিয়ে চল। আর হামিদুর রহমান পাপ করেছে, তার বেঁচে থাকার অধিকার নেই, মেরে ফেল। কুত্তার বাচ্চারে, আমার বাবা মায়ের মতো জঘন্য মৃত্যু দিবি, তিলে তিলে মারবি, সকলেই হাসবে। আসবি, পদ্মা নদীতে আয়েশাকে ছেড়ে দিস। মেয়েরা তার বাবার পাপের শাস্তি পেল। তাকে বলি, হামিদুর রহমান রাতে নেশা করে বাসায় ফেরার উদ্দেশ্যে বাড়ি ফেরার সময় এক যন্ত্র হাতে পড়ে, তাকে ছিঁড়ে খায় সে যন্ত্র। আহাদ সম্মতি জানিয়ে গাড়িতে পৌঁছে দেয় প্রমুখকে। কবির ড্রাইভ করছে। আহাদ ফিরে এসে ছুরি হাতে নিয়ে এগিয়ে যায়। হামিদুরের দিকে চেয়ারে বাঁধা 2 হাতে চট করে ব্যথায় হামিদুর রহমান গলাকাটা মুরগির মতো চটপট করে। আহাদ হেসে ওঠে। এবার গলা বরাবর একের পর এক বাঁশে ঢুকে, বাহুতে, তার পায়, তার সামনে কয়েকটি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। কেউ ঘৃণায় বেরিয়ে গেল। মুহূর্তে হামিদুর রহমান থপ করে বসে পড়ল আবর্জনার ময়লা মাটিতে। পাপের শাস্তিতে হলো তার ভয়ঙ্কর মৃত্যু। সাধারণ একজন মানুষের বুক কেঁপে উঠবে যা দেখলে। পূর্ণিমা রাত, আকাশে সাদা থালার মতো চাঁদ উঠেছে। মাগরিবের পরপরই চাঁদ তার আলো ছড়ানো শুরু করে চারপাশে। রাত 8টায় সিরাত টিউশন শেষে উঠে দাঁড়ালো। সকাল থেকেই ভেবে রেখেছে ছাত্রের মাকে বলে দিবে এত রাতে টিউশন পড়ানো তার পক্ষে সম্ভব নয়। সিরাত বড়সড় দম নিয়ে সামনে স্টুডেন্টকে বলল, আন্টি কোথায়? মেয়েটির মনোযোগ ছিল নোট খাতায়। সিরাতের কথায় তার মনোযোগ ছেদ ঘটল। শীতল চোখে তাকিয়ে জবাব দেয়, রুমে বোধহয়। কেন ম্যাম? তাকে একটু ডাকো, কথা ছিল। মেয়েটি মাথা নাড়িয়ে উঠে যায়। সে ভাবছে তার নামে কোনো কমপ্লেন করবে না তো? মাত্র 4 দিন হলো পড়ছে, এর মাঝে কি হলো? মস্তিষ্ক ভাবনা নিয়ে মায়ের রুমে উকি দিয়ে দেখল কি করছে তার আম্মু। কোথায়? একটু জড়তা নিয়েই বলল, আম্মু, ম্যাম ডাকছে। মধ্যবয়স্ক মহিলাটি মেয়ের কথায় এক পলক তাকায়, ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, পড়া কি শেষ? ঘন ঘন মাথা উপর নিচ করল মেয়েটি। মহিলাটি উঠে এসে বলল, আচ্ছা চলো।
সিরাত ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করার মধ্যে মহিলাটি জিজ্ঞেস করে, আমাকে ডেকেছ? চট করে তাকায় সিরাত, মিষ্টি হেসে কিছুটা ইতস্তত বোধ করে বলল, জি আন্টি, আসলে রাতে পড়ানো আমার জন্য খুবই রিস্ক হয়ে যায়। বিপদ্দ বলে কয়ে আসে না, মেয়ে মানুষ বুঝে নিত। এখন আমি বলতে চাচ্ছিলাম, কাল থেকে আমি আর মীরাকে পড়াতে পারবো না। সিরাতের কথা শুনে ভ্রু কুঁচকে গেল মীরার মায়ের। তখনই সিরাত আবারও বলল, সমস্যা নেই, আমি একজনকে বলে রেখেছি, সে এসে পড়াবে। আমার ভার্সিটিরই সিনিয়র ভাইয়া, উনি বেশ ভালো পড়ান। তাছাড়া আমার থেকেও মেধা বেশি। আপনি বললে কাল আসতে বলবো, তখন না হয় যাচাই বাছাই করে নেবেন। এবার মীরার মা অল্প শান্ত হল, তার চোখ মুখ শীতল। সিরাজ সোরা চোখে এক নজর দেখে বুঝল মহিলাটি নরম হয়েছে। একটু নড়ে চড়ে উনি মুখ খুললেন। ঠিক আছে, তবে কাল আসতে বলবে, আমি মেয়ের ব্যাপারে খুবই সিরিয়াস, আর বেতনটা নিয়ে যেও। সিরাত হাত উঠিয়ে না না করে বলল, না আন্টি, বেতন লাগবে না আমার, আমি মীরাকে 4 দিন এমনি পড়িয়ে দিলাম, সমস্যা নেই। সিরাত উঠে পার্স কাঁধে নিয়ে মীরাকে আদর করল। মিষ্টি করেই তাকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আজ আসি, আবার কোনো একদিন হয়তো দেখা হবে। মীরা হাসল। 4 দিনেই মিসকে তার মনে ধরেছিল, কিন্তু এভাবে না করে দিবে কখনোই ভাবতে পারেনি সে। সিরাত গেটের বাহিরে এসে আকাশের দিকে তাকায়। চাঁদটা তার আলোয় ভরিয়ে দিয়েছে চারপাশ। ছোট্টবেলায় মনে করত তার পিছন পিছন চাঁদ ঘুরঘুর করে, সেই যেদিকে যায় চাঁদও সেদিকে যায়। অল্প হেসে রিকশা খুঁজল আশেপাশে। ওই তো একটি লোক বসে আছে। সিরাত হাত উঠিয়ে ডাকল তাকে। রিকশায় উঠে চিন্তা করল মায়ের কথা, তার মা কবে ভালো হবে। মুহূর্তে চোখ মুখ কালো হয়ে যায় তার। ভাবনার অতলে ডুবতেই চোখে ভাসল সাফওয়ানের মুখ। সিলেটিয়াস ফুচকা খাওয়ার সময় চোখ মুখ কুঁচকে রেখেছিল সাফওয়ান। অতিরিক্ত ত্বক আর জাল সহ্য করতে পারে না বিধায় এই অবস্থা। সিরা তখন তাড়াহুড়ো করে সাফওয়ানের মুখে ফু দিয়ে বলল, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? সাফওয়ান মুখের ফুচকা অনুমতি খেয়ে জুস পেরে জবাব দিল, প্রচুর জাল, এসব খাও কিভাবে তুমি? ইস, এত টক গাল পেকে গেছে যেন। তার বাচ্চাদের মতো কথা শুনে প্রথমে খানিকটা বরকে যায় সিরাত। মিনিট 2-1 পর হাসি চেপে রাখতে না পেরেই উচ্চস্বরে হেসে ওঠে সে। হাতের প্লেট রেখে অজান্তেই হাসতে হাসতে সাফওয়ানের বাহু ধরল। সাফওয়ান থতমত খেয়ে যায় তার হাসিতে। একটি মেয়ের হাসিও যে এত সুন্দর হয়। এক দৃষ্টিতে মৃদু হেসে সেও তাকায় সিরাতে ধরে রাখা সে বাহু। মুহূর্তে মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। সে তাকিয়ে রইল অনিমেষ। সিরাতের হাসির মাঝে চোখ পড়ল। চাপান মাত্রা অতিরিক্ত ঝাল খেয়ে চোখ লাল হয়ে গেছে নিমিষেই। সেদিকে তাকিয়ে সিরাত চমকে যায়। তৎক্ষণাতে মুখ পানসা আকার ধারণ করে, হাতের দিকে তাকায়। ভয় পেয়ে যায় সে। নিজের অজান্তে কখন সাফানের বাহু যে ধরল। তার এই লোক এভাবে গায়েল করা দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? সিরাত গলা খাকড়ি দিয়ে দূরে সরে যায়। সাফান ঠোঁট কামড়ে হেসে ওঠে যায় অদূরে। এই মেয়েটির আগাগোড়া যেন সবই নজর কাড়া, ভালোবাসায় মরিয়ে রাখার মতো মায়াবী চোখের মালিক। প্রমুখ রেডি হচ্ছে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। যে করে হোক বুট্টুকে খুঁজতে হবে। আয়নার সামনে নিজেকে দেখে শীষ বাজালো। মনে মনে বলল, হায়, এত সুন্দর হতে কে বলেছিল তোকে? মৃদু পাকা হেসে পারফিউম দিয়ে শার্টের হাতা গুটিয়ে নিল। সার্ভেন্টকে ডেকে বলল, নাস্তা নিয়ে এসো, দেরি হয় কেন? মেয়েটির নাম জুলেখা, বয়স 17 ছুঁই ছুঁই। গত 3 বছর ধরে প্রমুখের বাসায় দেখাশোনা করে। মেয়েটির মা বাসায় বাসায় কাজ করার ফলে সেও এ বাসার খোঁজ পায়। তখন থেকে মেয়েটি এখানে থাকছে। প্রমুখ নিজের বোনের মতো আগলে রেখেছে তাকে। স্কুলে ভর্তি থেকে শুরু করে দায়িত্ব কাঁধে নেয়। জুলেখা হাতে করে জুস আর কলা এনে বলল, ভাইজান, চা কইরা দিমু? প্রমুখ জুসের গ্লাসে চুমুক দিয়ে জবাব দেয়, না তো স্কুল নেই? আছে। তাহলে এখানে সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? জুলেখা হকচকিয়ে যায়। মেয়েটি এক প্রকার পালিয়ে যায় রুম থেকে। প্রমুখ ফোন পকেটে পুরে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল কবিদ আসছে। প্রমুখের খুব নিকটে এসে কবিদ গদগদ হয়ে বলে, যে মেয়েটি আপনাকে কথা শুনিয়েছে, ঝগড়া করেছে, তার A to Z ইনফরমেশন কালেক্ট করেছে স্যার। প্রমুখ গদগদ হেসে বাহিরে যেতে যেতেই বলে, কবিদ, বুদ্ধিশুদ্ধি কবে হবে তোমার? আমার দেখেছ জরুরি কাজে যাচ্ছি, এ সময় ঝগড়টে মহিলার কথা মনে করিয়ে কেন দিলে? এর ব্যবস্থা রাতে এসে করব। কবিদ কাচুমাচু করে দৌড়ে যায় তার পেছনে। দেনা মনে করে বলে ওঠা, স্যার, আপনি 24 ঘন্টার মধ্যে খোঁজ খবর আনতে বলেছিলেন, তাই বললাম। আপনার কথা অনুযায়ী তার বাপদাদা থেকে শুরু করে এখন পর্যন্ত সব খবরই পই পই করে লিখে এনেছি। প্রমুখ বিরক্ত হলো কিছুটা। চোখ গরম করে গাড়িতে উঠে কটমট করে তাকায় কবিরের দিকে। হিসিয়ে বলে, আর একটা কথা বললে এখানে গাড়ি চাপা দিয়ে দিব, ইডিয়েট। মুখে মুখে তর্ক, গুছিয়ে দিব কবির শুকনো ঢোক গিলে।
আবারও ভুল করেছে নাকি সে? এই মাথা পাগল লোকটার সাথে তর্ক করে নিজের পায়ে নিজে কুড়াল মারল। দাঁতে দাঁত চেপে বড় শ্বাস নিয়ে উঠল ড্রাইভিং সিটে। প্রমুখ চোখ বন্ধ করে ভাবছে, মস্তিষ্ক হানা দিচ্ছে অনেক কথা। কুমিল্লা গলে কি পাওয়া যাবে লোকটিকে? চিনবে কিভাবে? তাছাড়া সিটিটা তদন্ত করা বাকি। আর ওই মেয়ে, তাকে কেন দেখার বাসনা? যাক, ওই আগুন চোখে কি ছিল? ঘৃণা নাকি অসহায়? ইস, মাথা খারাপ হয়ে যাবে তার। ওই মেয়ে তাকে পাগল করে ছাড়বে। তাইমা খানম ওষুধ খেয়ে মেয়ের রুমে আসলেন। এখন শরীর আগের থেকে একটু ভালো, টুকটাক কাজে হাত লাগাতে পারে। সিরাত অ্যাসাইনমেন্ট করায় ব্যস্ত। এই কয়েকদিনের সাপে একদম মেয়ে অ্যাসাইনমেন্ট করা হয়নি। তাছাড়া সায়রাকে কল করেও জানতে হবে টিউশনে জোগাড় করতে পেরেছে কিনা। মাসের যে কোনো সময় বাসা বাড়ার জন্য চাপ দিবে তারা তো আর বুঝবে না কিভাবে সংসার চালাতে হয়। তাদের কাছে আগে হচ্ছে টাকা। একদিন দেরি হলেই কটু কথা শোনাতে দ্বিধা করবে না। তাইমা খানমকে বেশ কিছুক্ষণ আর চোখে বড় করে বলল, কিছু বলবে মা? তাইমা খানম জোরপূর্বক হেসে মাঝের দূরত্ব গুছিয়ে সিরাতের হাত নিজের মুঠোয় নেয়। হাত বুলিয়ে আদর করে বলল, ওই ছেলেটার কি খবর? বাসায় আসতে বলেছিস? সিরাত ঠিক জানত, নিশ্চয়ই কোনো কথা বলবে তার মা। একদম ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে। সিরাত দীর্ঘশ্বাস ফেলেই বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? যাও তো, অ্যাসাইনমেন্ট করতে দাও। কানের কাছে প্যান করো না আমার। তাইমা খানম হতাশ হলো। মুখে দুঃখী ভাব এনে বলল, মায়ের কথা রাখবি কেন? আমি কেউ হই নাকি তোর? একটু দেখতেই তো চেয়েছি। এ আবার কঠিন এমন কি কাজ? সিরাত হাত ছড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। তার কেন জানি লজ্জা করছে, লোকটার চোখ মনে পড়ে যাচ্ছে শুধু। লজ্জায় মুখ নামিয়ে একটু হাসল, তখনই কানে বাজে তাইমা খানমের চিল্লানি, কাল থেকে তোর সাথে থাকবই। খুব বড় হয়ে গেছিস তাই না? আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে। অনেক করেছিস আমার জন্য, আর ঋণ করিস না। সিরাতের কাঁদো কাঁদো হয়ে ওয়াশরুমের ভেতর থেকে জবাব দেয়, তোমার অহেতুক কালাপ থামাবে? চুপচাপ ঘুমাতে যাও। দুপুরবেলা নিয়মিত না ঘুমিয়ে এই অবস্থা হয়েছে তোমার। রাতে সব পড়া কমপ্লিট করে ঘুমাতে গেল সিরাত। তাইমা খানম গাল ফুলিয়ে তাকে রেখে একাই ঘুমিয়ে পড়েছে। সিরাত মায়ের বাচ্চা মুখ দেখে হাসে। তার মা হয়তো জানে না মেয়ে হয়ে আগ বাড়িয়ে দাওয়াত দেওয়া যায় না। বাসায় আসা একটা প্রাপ্তবয়স্ক ছেলে আনাও যাবে না। তখন দেখা যাবে আশেপাশের মানুষ নানান কথা উঠাবে, কারণ তার বাবা নেই, প্রতিবাদ করার ছায়াও নেই। বালিশে মাথা রেখে সায়রার নাম্বার তুলেই কল করল। রিসিভ হতেই বলল, কি করিস সায়রা? এই তো খেয়ে রুমে আসলাম। পড়া শেষ? টিউশনি পেয়েছিস? হ্যাঁ, কিন্তু একটু সমস্যা। সিরাত উঠে বসল, বলল, কি সমস্যা আবার? বিকেল 3টে থেকে পড়াতে বলেছে। ছেলে মেয়ে 2জন যমজ ভাই বোন, ক্লাস 4-এ। সিরাত ঠোঁট কামড়িয়ে ভাবল কিছুক্ষণ, পরে বলল, তাহলে ভার্সিটি থেকে এসেই যেতে হবে। মাকে একা রেখে ভয় লাগে আমার। বাচ্চা দুটো শান্তশিষ্ট হবে তো? সায়রা খুবই দৃঢ়তার সাথে জবাব দিল, হ্যাঁ, তেমন ঝামেলা করবে না, চুপচাপই থাকবে। আচ্ছা, কাল যাব তাহলে, ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দে। সায়রা কল রেখে দিয়ে লোকেশন পাঠিয়ে দিল। সিরাত শুয়ে দেখল তাই। এরপর চোখ বন্ধ করে তলিয়ে গেল ঘুমে। ঘরে রাত তখন গভীর, সবার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। সিরাতের বিভর ঘুমের মাঝে ফোন বেজে ওঠে। তিক্ত রিংটোনে ঘুমিয়ে থাকা মুশকিল। মুখে চোষুচোখ শব্দ করে ঘুমের ঘুরে কলটা কেটে দিয়ে আবারও বালিশে মুখ গুজে দেয়। ঠিক তখনই পুনরায় ফোনটা আবারও বেজে ওঠে। প্রায় 2 মিনিট পর সিরাত শৌক মুখে একরাশ বিরক্তি নিয়ে উঠে বসে। বালিশের নিচ থেকে ফোনের ওয়ালে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। মুহূর্তে বিরক্ত হলো সে। ফোন সমান তালে বেজে যাচ্ছে। শেষে মুখে কয়েকটা গালি রেডি করে কলটা রিসিভ করল। এই মিয়া, সমস্যা কি আপনার? রাত বিরাতে মানুষের ঘুম নষ্ট না করলে কি ভালো লাগে না? একটু শান্তিতে কি ঘুমাতেও দেবেন না? অসহ্য। সারাদিন গাধার খাটুনি খেটে রাতে আরামে ঘুমাতেও কিছু মানুষের সহ্য হয় না। এই ভালো ফোন কালকেই আমি ভেঙে ফেলব। না থাকবে ফোন আর না আসবে কল। অপর পাশের লোকটা চমকালো। বড়কে খুক খুক করে কেশে অপরাধীর নাই বলল, আই এম সরি সিরাত, ভুল হয়েছে। আচ্ছা, কাল দেখা হবে, তুমি বরং ঘুমাও। পরিচিত গলার স্বর শুনে থতমত খায় সিরাত। ভেজা বিড়ালের মতো মুখ করে জিভে কামড় দিল। চোখ মুখ কুচকে জবাব দেয়, আপনি সিরিয়াসলি? আপনি কল করেছেন? ভাইয়া, এত রাতে কি প্রয়োজন? সাফওয়ান নিজের প্রতি বিরক্ত হলো। কেন সে মেয়েটির ঘুম নষ্ট করল? না জানি কি মনে করেছে সিরাত। তাছাড়া সেই বা কি করবে? ঘুম চোখে দাঁড়া দেয় না আজকাল। মনটা বিষণ্ণ লাগে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে জাগে। সাফওয়ানের থেকে কোনো রেসপন্স না পেয়ে সিরাত বলল, সাফওয়ান ভাইয়া, শুনতে পাচ্ছেন? সরি, আসলে ঘুম ভাঙলে মাথা কাজ করে না। কি দেখে যে কি বলে ফেললাম। সিরাত একটি থেমে বলল, এত রাতে কোনো দরকারে কি কল করেছেন? সব ঠিকঠাক আছে তো? সাফওয়ান মাথা চুলকে বলল, কিছু মনে না করলে একটা কথা বলি? জি বলুন।
না থাক, আবার তুমি কি মনে করবে? সিরাত কপালে ভাঁজ ফেলে বলল, মিনমিনে স্বরে বলে ওঠে, বলুন না, সমস্যা নেই। তোমাকে দেখতে ইচ্ছে করছে, বাসায় নিচে আসব? সাপের এমন কথায় হকচকিয়ে যায় সিরাত। হালকা ঢুকিলেই জবাব দেয়, এত রাতে এসব কি বলছেন? সাপান রেগে যায় নিজের উপর, আবারও ভুল করল। কেন যে সে মনের কথা শোনে? অনুভূতি দমিয়ে রাখলেই তো হয়। মেয়েটা তার সাথে কথা বলছে, এইটাই বেশি। একটু নড়ে চড়ে শুয়ে সাপন বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমোক, সরি ডিস্টার্ব করার জন্য। একদিন না হয় খুব কাছ থেকে তোমাকে মন ভরে দেখব। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আবার বলে ওঠে, সেদিন হবে আমার শ্রেষ্ঠ সুখের দিন। আনন্দে কেঁদে ফেলব সিরাত। আল্লাহ কি পূরণ করবে আমার ইচ্ছে? নয়তো সারা জীবনের জন্য এই অনুভূতিটাকে মাটি চাপা দিয়ে জীবন্ত লাশ হয়ে আমি বেঁচে থাকব। প্রমুখ সারা দিন বুট্টুকে তন্ন তন্ন খুঁজেও কোনো আশানুরূপ ফল পেল না। রাত 12টা বেজে যায়। এখন কোনোভাবেই বাসায় পৌঁছানো যাবে না। প্রমুখ শেষে বসল একটি টঙের দোকানে। 1 কাপ চা অর্ডার করে বলল কবিরকে, আশেপাশে একটা হোটেল বুকিং করো, বুট্টোর খোঁজ না নিয়ে আমি ফিরব না। কবির বেঞ্চে আরাম করে বসল, বলল, কতদিনের জন্য বুক করব? তাও কি আমাকে বলে দিতে হবে? আহাম্মুক কোথাকার। কবির দমে যায়। সে প্রমুখকে বসিয়ে রেখে চলল হোটেলে থাকার ব্যবস্থা করতে। প্রমুখ খুব আয়েশ করে চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করল। তখনই এক নারীর চিত্র ভেসে আসে তার চোখে। প্রমুখ কেঁপে ওঠে। কি হচ্ছে তার সাথে? সে মনে মনে আয়াতুল কুরসি পড়ে মাথা ঝাঁকিয়ে বলল, দূর হ পেতনি, পেতনি দূর হ বলছি, আমার পিছে লেগেছিস কেন? বড়সড় একটা দম নিয়ে খালি রাস্তায় কিছুক্ষণ হাঁটল। 30 মিনিট পর কবির গাড়ি নিয়ে এসে প্রমুখের সামনে ব্রেক কষে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে স্যার, উঠে আসুন। গাড়িতে উঠে বসল প্রমুখ। বাতাসের গতিতে তারা চলল পাশের হোটেলে। সিরাত সকালে গোসল করে পরিপাটি হয়ে নেয়। সব রান্না কিছুক্ষণ আগেই শেষ। তার মা বসে আছে সোফায়। মাঝে মধ্যে মেয়ের কর্মকাণ্ড আর চোখে পরক করছে। সিরাত বিষয়টি খেয়াল করে ঠোঁট টিপে টিপে হাসে। গলা খাকড়ি দিয়ে উঁচু কণ্ঠে বলল, আমাকে দেখার এমন কিছুই নেই। আই নো আমি সুন্দরী, দেখতে হবে না? কার মেয়ে? তাইমা খানম কপাল কুচকে কপট রাগ দেখিয়ে তাকায়। মুহূর্তে উচ্চস্বরে হেসে উঠে বলে, এক চর মেরে দাঁত সব ফেলে দিব, বেয়াদব। চর মারো আর যাই করো না কেন, সত্যি কখনো লুকানো থাকে না। তাইমা খানম মুখ বাঁকালো, মুখ অন্যদিকে করে বসে রইল। সিরাত ভার্সিটির জন্য রেডি হয়ে খাবার টেবিলে বলে 1 প্লেটে বাদ বাড়ায়। তাইমা খানমকে টেনে চেয়ারে বসিয়ে এসে অন্য চেয়ারটায় বসে। এরপর মায়ের দিকে প্লেট বাড়িয়ে বলল, অনেক রেস্ট করেছ, আবার খেটে খাও। তাইমা খানম মুখ বাঁকালো, বলল, আমার কথা কি শুনিস? তাহলে আমি কেন তোর কথা শুনব? শুনি না। তাইমা খানম ভাত মাখিয়ে জবাব দেয়। সিরাত ব্রকুচকে বলল, অকারণে কেন রেগে আছো আমার উপর? রেগে থাকা কি উচিত না? তাইমা খানম 1 লোকমা ভাত সিরাতকে খাইয়ে বলল, ছেলেটাকে তোর পছন্দ না? কোন দিকে খারাপ আমাকে বুঝিয়ে বল। সিরাতের অটোমেটিক খাওয়া বন্ধ হয়ে যায়। তার চোখে ভাসে কাল রাতের কথা। সাপান যখন উল্টাপাল্টা কথা বলল, তখন লজ্জায় সিরাত কল কেটে দেয়, বালিশে মুখ গুজে পড়ে রইল অনেকক্ষণ। এরপর ছোট্ট টেক্সট ফাটিয়ে বলল, কাল ভার্সিটির সামনে থাকবেন, কথা আছে, আজকে ঘুমাই, বাই। মায়ের মৃদু তাকানিতে হুঁশ ফেরে তার। কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ পিটপিট করে বলল, কি বলছিলে, আবার বলো। তাইমা রেগে যায়। প্লেট টেবিলে রেখে উঠে পড়ল তৎক্ষণাৎ। এতক্ষণ কাকে কি বোঝালো সে? কোন ভাবনায় ডুবে থাকে সে? হাত ধুয়ে রুমে যেতে যেতে বলে, কথায় মনোযোগ থাকলে একবারই শুনতি, প্রায় 10 বার বললাম, তাও বলছিস তুই শুনিসনি? তাহলে কখনোই শুনবি না। তুই যা, ভার্সিটি চলে যা। সিরাত হালকা ডোক গিলে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করল, সাপান, আমার মাথাটা আপনি এলোমেলোই করে দিচ্ছেন, জাস্ট অসহ্য। সিরাতের খাওয়া আর হলো না। রুম থেকে ব্যাগ কাঁধে নিয়ে ওয়াটার বোতলটা তুলে নেয়। আজ নতুন টিউশনিও যেতে হবে। রাস্তায় সাফওয়ানের সাথে তখন না হয় আলাপ করতে করতে যাওয়া যাবে। মিন দরজায় এসেই বলল, মা দরজা লাগিয়ে দাও, আজ নতুন টিউশনি আছে, পিটতে বিকেল হবে। রিকশায় উঠে ভার্সিটিতে পৌঁছে যায় সিরাত। হন্তদন্ত হয়ে ছেড়ে দিয়ে ক্লাসে প্রবেশ করতে একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সিরাত। চমকে যায়। তার ঠিক মনে আছে মেয়েটি থেকে বেশ দূরত্ব রেখে যাচ্ছিল সে। তবুও ক্লাস টাইম শুরু হয়ে যাবার গায়ের কাপড় ঝাড়তে সে মেয়েটি ব্যথাতুর গলায় পড়ল, আম সরি, আসলে আমি দেখতে পাইনি। সিরাত উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিষ্টি হেসে,
ইটস ওকে, আমারই ভুল। কথাটা শেষ করতে আর পারল না সিরাত, কারণ সামনের মেয়েটিকে সে চেনে। শুধু সিরাত নয়, বরং এই ভার্সিটিও বাইরের মানুষও চেনে। সিরাত শক্ত করে দাঁড়ালো, মেয়েটির চোখে কালো দাগ বসে গেছে। সিরাত চট করে বলল, তুমি ঠিক আছো? সরি আপু, আসলে আমারই ভুল। মেয়েটি হাত বাড়িয়ে থামতে বলল। সিরাত এবার একটু সাহস নিয়ে বলে, আমি যদি মিথ্যে না হই তবে কি তুমি সেই মেয়ে যার সাথে প্রমুখ চৌধুরী বিশ্রী কাণ্ড ঘটিয়েছে ভরা রাস্তার মাঝে? মেয়েটি তাচ্ছিল্যর হাসি হাসল, অধর বাঁকিয়ে হেসে কথাটি এড়াতে চায়। সিরাত নিজের ভুল বুঝল। মেয়ে মানুষের মন দুর্বল, এভাবে বলা ঠিক হয়নি। শেষে খুবই কাতর হয়ে সিরাত বলল, ক্ষমা করবেন আপু, ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না। তার লজ্জা ছিটে ফোটেও নেই। সে রাস্তাঘাটে যা করে বেড়ায় তা নিজের কাছে সেটাই ঠিক, অথচ কেউ প্রতিবাদ করতে গেলে যা তা করে বসবে। আপনাকে চুমু খেয়ে রাস্তায় যে অসম্মান করল সেটা কেউ দেখবে না, দোষ পড়বে সেই আমাদের মেয়েদের ওপরই। আমরাই দোষী। মেয়েটি তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে নেমে যেতে যেতে বলে, সমস্যা নেই, এসব ভুলাই ভালো। আমি শক্ত আছি এই অনেক, তার শাস্তি সেই পাবে। সিরাত আফসোস করল, কাল মেয়েটির জায়গায় যদি সে থাকতো তখন উভয়ে কি না হোক, তবু বলা তো যায় না। হঠাৎ কিছু মনে পড়তে সিরাত চেঁচিয়ে ওঠে, আপু, তোমার নামটাই তো জানা হলো না। মেহেরিমা মেহু। ধন্যবাদ আপু, আমি সিরাত। কোনো দরকার পড়লে অবশ্যই জানাবে। কথা বলে আলতো হেসে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। এ সমাজে কিছু হলেই মেয়েদের দোষ। ছেলের কারণে ডিভোর্স হলেও মেয়েদের দোষ, প্রেমে ব্যর্থ হলেও সেই মেয়ে। শুধু মেয়ে আর মেয়ে। মেয়ে জায়গায় সিরাত হলে ভার্সিটি তো দূরের কথা, ডিপ্রেশনে মনে হয় সুইসাইড করতেও দুইবার ভাবত না, কারণ তার মনটা দুর্বল। ভাগ্যিস মেয়েটি প্রতিবাদী, শক্ত ধাসের, নয়তো প্রমুখের মতো ছেলেকে থাপ্পড় মারার সাহস দেখায় কোথায়? ভার্সিটি শেষ করে রাস্তায় সাফওয়ানের জন্য অপেক্ষা করছে সায়রা, সিরাত। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থেকে সায়রা বলল, ভাই আর কতক্ষণ? টিউশনি করতে যাবি না? বিরক্ত, ওই ব্যাটা আসছে না কেন? সিরাত ঠোঁটে লিবিয়ে ঘড়ির কাঁটায় চোখ দিয়ে বলল, কি জানি, আর 10 মিনিট তাহলে অপেক্ষা করি। ফোন দে গোড়ার ডিপ। ভালো কথা মনে করেছিস। সিরাত কল করল সাফওয়ানের নাম্বারে। প্রথমবার রিং হতে সাফওয়ান বলল, একটু অফিসে যেতে হলো আজ, তাই দেরি করছি। সিরাত, জাস্ট 2 মিনিট, আমি আসছি। আচ্ছা, জলদি আসুন। সিরাত ফোন কেটে অসহায় চোখে তাকায় সায়রার দিকে। সায়রা বুক কিঞ্চিত করে বলল, সমস্যা কি ভাই? ব্যাটায় আসবে না। সিরাত হঠাৎ চিল্লিয়ে সায়রাকে জড়িয়ে ধরে বলল, জাস্ট 1 মিনিট, সে আসছে। সায় বরকালো, কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে দাঁড়ায়, এরপর ঠোঁট টিপে হেসে টিপনি কেটে বলে, ওমা, এই কয়েকদিনে সে হয়ে গেল? হায় হায়, তবে কি ভাববো ভাইয়া থেকে সাইয়া হওয়ার চান্স আছে? সিরাত লজ্জা পেয়ে সায়রার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, যা, সবসময় দুষ্টু কথা কেবল। সায়রাত খিলখিল করে হেসে ওঠে। তখন তাদের সামনে দ্রুত গতিতে একটি লাল গাড়ি জোরে ব্রেক কষে থামে। সিরাত রাস্তার ধুলেই চোখ বন্ধ করে রয়। তখনই দরজা খুলে সাফওয়ান বলল, দাড়িতে ওঠো সিরাত। শুধু সিরাতকে নিয়েই ঘুরে বেড়াবেন? অন্য নারী কণ্ঠ কানে যেতে সাফওয়ান কপাল কুঁচকে তাকায়।